তা সবাইকে ধন্যবাদ। সবার মোটামুটি পড়া মনে হয় শেষ। আমি একটু ফাইনাল টাচ দেই যে আসলেই অনেকদিন আগে পড়ানো হয়েছে, অনেক বিষয়গুলো হয়তো মনে নাই তোমাদের। আমি একটু করে টাচ দিতেছি, যদিও তোমাদের ভিডিওটা দেখার সময় হবে কিনা জানি না। তবে যেহেতু 30 মিনিট বা তার কম সময়ের মধ্যে ভিডিওটা করার চিন্তা আছে, তোমরা সময় পেলে একটু অবসর টাইমে ভাত খাওয়ার পর দেখে নিতে পারো। তা প্রথম অধ্যায় এগুলা আমাদের মেইনলি আইসিটির অবদান, এগুলা দেখার তেমন একটা দরকার নেই। তা আমাদের যে বিশ্বগ্রাম আছে, এইখান থেকে যে বিশ্বগ্রামের মূল বিষয় হচ্ছে কানেক্টিভিটি, সেটা দেখতে হবে। তারপরে যে মার্শাল ম্যাকলুহান, যিনি হচ্ছে বিশ্বগ্রামের হচ্ছে জনক, উনি দুইটা বই লেখে 1962 সালে এবং 64 সালে, বই দুইটার নাম একটু দেখতে হবে, এই তো। আর এখানে গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধা একটু খালি দেখে যাইতে হবে আনকা ভাবে এমসিকিউর জন্য। আমি বেশিরভাগ এমসিকিউর টপিকগুলোই বলবো। আর এখানে বিশ্বগ্রামে যে উপাদান আছে, উপাদানগুলো জানতে হবে এবং কোনটা কোন। এখানকার মধ্যে কানেক্টিভিটি কিন্তু মেইন জিনিস, বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়, এটা হচ্ছে বিশ্বগ্রামের উপাদান। আর এই সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে, এগুলোর মধ্যে কমিউনিকেশনের মধ্যে এইখানে আইসা আমাদের হচ্ছে মোবাইল, স্যাটেলাইট, এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো আমরা অন্য জায়গায় পড়বো, এগুলো তেমন একটা দেখার দরকার নেই এমসিকিউ জন্য। ইমেইলের এখানে কিছু জিনিস আছে, যে ইমেইলের কয়টা অংশ থাকে এগুলো একটু দেখতে হবে। তারপরে ইমেইলের যে সিসি বিসিসি, এটা একটু মানে এমসিকিউ জন্য দেখতে হবে। তারপরে হচ্ছে এই ইমেইলের পূর্ণরূপকে এইটা। আর টেলিকনফারেন্সিং এর মধ্যে এই যে মরি ট্রাপ, এনে হচ্ছে জনক, এটা একটু দেখতে হবে। টেলিকনফারেন্সিং এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট আছে। ভিডিও কনফারেন্সিংটা হচ্ছে কি কি সফটওয়্যার ব্যবহার করে আমরা ভিডিও কনফারেন্সিং করি, সেগুলো যেমন জুম, গুগল মিট, স্কাইপি, ভাইবার, তারপরে গুগল ক্লাস আছে, এগুলো আমরা ব্যবহার করি। আর এই ভিডিও কনফারেন্সিং এর সুবিধাটা পড়তে হবে, বড় প্রশ্নের জন্য অনেক সময় আসে। এবং সফটওয়্যারগুলোর নাম এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই। তারপরে হচ্ছে এখানে বুলেটিন বোর্ড এবং রিজার্ভেশন সিস্টেম আছে, এটা একটু দেখতে হবে। যেমন বুলেটিন বোর্ড মানে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমরা সমস্ত ডেটাগুলো রাখতে পারি এবং ওখান থেকে আমরা কিছু জিনিস দেখতে পারি আবার নিতে পারি। যেমন ডাব্লিউডাব্লিউ কে বুলেটিন বোর্ডের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ বলা হয়। আর রিজার্ভেশন সিস্টেম তো বোঝে আমরা কিভাবে হচ্ছে ওই বিভিন্ন হচ্ছে বাস ট্রেনের আমরা হচ্ছে টিকিট কাটতে পারি, রিজার্ভেশন সিস্টেম, এই তো। তারপর হচ্ছে কর্মসংস্থানের মধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কোনটা কোনটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সিং কোন সাইটগুলা কোনগুলা, সেগুলোর নাম একটু মুখস্থ করতে হবে। যেমন ফ্রিল্যান্সার.com, ফাইবার.com, আপওয়ার্ক.com আছে, ওডেক্স.com আছে। তারপরে আরো কিছু আছে, যেমন হচ্ছে গুরু.com আছে। এই টাইপ, এই টাইপের গুলো একটু দেখতে হবে, ইম্পর্টেন্ট। তারপরে শিক্ষার মধ্যে এখানে ই লার্নিং যেটা আছে, ই বুক কি, এই টাইপের কিছু হালকা পাতলা এখানে টাচ দিতে হবে। ই লার্নিং এর সুবিধা এগুলা। আর হচ্ছে এই ই লার্নিং এর জন্য আমরা কি কি হচ্ছে সফটওয়্যার ব্যবহার, যেমন ওয়েবএক্স আছে, ওয়েবিনিয়ার আছে, গুগল ক্লাসরুম আছে, ডিসটেন্স লার্নিং, মানে কি কি সফটওয়্যার গুলো আমরা ইউজ করি, সেগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে এখানে চিকিৎসার মধ্যে টেলিমেডিসিনটা আসলে কি জিনিস, হালকা পাতলা এখান থেকে ওই যে আসতে পারে। এই যে কিছু ওয়েবসাইটের নাম আছে, এই হালকা পাতলা একটু দেখা যাইতে পারে। যেমন EHR জিনিসটা কি, এখান থেকে যে বহুপদে অনেক সময় এমসিকিউ দেয়, এটা এমসিকিউ জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে একটু। গবেষণা এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, যেমন জার্নাল প্যাটার্ন এলে একটু দেখতে পারো। অফিস ব্যবস্থাপনার কাছে কি কি সফটওয়্যার ইউজ করি আমরা, যেমন গুগল ড্রাইভ, তারপরে ড্রপ বক্স, এগুলা যেমন অফিস 365, কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করি অফিস ব্যবস্থাপনা, সেগুলো একটু দেখা যেতে পারে। তারপর এখানে স্মার্টফোনটা অনেক সময় বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট থাকে, যদি তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে একটু হালকা টাচ দিয়ে যাইতে পারো, মানে বড় প্রশ্ন অনেক সময় আসলে জানি লেখা যায়, এই তো। এর এখানে স্মার্ট হোমটা বোঝাইতো যে সমস্ত কিছু অটোমেটিক্যাল সিস্টেম থাকবে। তুমি ওখানে অটোমেটিক ডোর সিস্টেম থাকবে, লাইট সিস্টেম থাকবে, অটোমেটিক্যাল হিটিং সিস্টেম বা কুলিং সিস্টেম থাকবে, এগুলো জাস্ট সবকিছু অটোমেটিক যেটা জানো তোমরা, সেই টাইপের একটু টাচ দিয়ে দেবে। তারপরে এই আইওটি, এটা একটু ভালো করে দেখা যায়। এটা জানি মানে এমসিকিউ জন্য কেন জানি আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়, ছোট বা হালকা পাতলা ইম্পর্টেন্ট আছে এই টপিকসটা, আইওটি। তারপরে স্মার্টফোন তৈরিতে আমরা কি কি সফটওয়্যার ব্যবহার, যেমন ক্যাট কম্পিউটার, এই যে ডিজাইন আর মানে ক্যাম ইউজ করা হয় আরেক জায়গায়, এই ক্যাট আর ক্যামের মধ্যে ঝামেলা বাজায় না। তারপর পিএলসি নামে একটা জিনিস আছে, ওটা একটু দেখো। আর এই আইওটিটা একটু এখান থেকে পড়ে যায়। আইওটি আইওটি মানে হচ্ছে আমরা ইন্টারনেটের সাথে যে আমাদের ডিভাইস গুলো যুক্ত থাকি, তো এই জিনিসটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস বলা হয় এটা, মানে ইন্টারনেটের সাথে আমরা যে আমাদের ডিভাইস গুলো যুক্ত থাকি, সেই বিষয়টা। তারপরে ই কমার্সটা একটু দেখে, ই কমার্স অনেক সময় বড় প্রশ্নের জন্য আসে, ই কমার্সটা কি, ই কমার্সের সুবিধা কি, ইএফটি আছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তারপরে এগুলো যে বারকোড, এই যে এমআইসি চেক, এগুলো একটু ওই যে অটোমেটিক টেইলার মেশিন, যে এটিএম, এগুলো একটু এমসিকিউর জন্য হালকা পাতলা একটু টাচ দিয়ে দেয়।
তারপরে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ফেসবুক বা টুইটার আছে, এগুলো কোনটা কত সালে প্রতিষ্ঠিত এই দেশে, এগুলো সুফল কুফল গুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, এটা আসলে এবার বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট না, ছোট প্রশ্নের জন্য হয়তো পারে যে ক খ বা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এই যে কি কি সফটওয়্যার আমরা ইউজ করি এখানে, এই যে মায়া বা 3D স্টুডিও যে সফটওয়্যারগুলো ইউজ করি সেই সফটওয়্যারগুলো জানতে হবে। এবং এই ভার্চুয়ালিটি আসলে কি কি উপাদান, এই যে উপাদানগুলো হেড মাউন্টেন ডিসপ্লে, ডেটা গ্লোভ, পূর্ণাঙ্গ বডি সুইট, এগুলা হচ্ছে উচ্চমানের অডিও, এগুলা লাগবে এখানে, ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তারপর এখানে কিন্তু যে টেলি প্রেজেন্স আছে, টেলি প্রেজেন্স দূর থেকে নিয়ন্ত্রণ করা, উচ্চ কম্পন অডিও গ্রাফিক ব্যবস্থা যেখানে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, এই টাইপের এখানে এমসিকিউ কিন্তু আসে। আর ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের ভিআর হচ্ছে সাধারণত যে থ্রি ডি এটা যে কনভার্ট করে বা এটাতে মানে আমাদের দৃশ্যগুলো দেখায়। তো আমাদের বস্তু জগৎ কিন্তু হচ্ছে 3D, আমরা বইয়েতে বা বিভিন্ন মুভিতে দেখলে এগুলো 2D দেখি সাধারণত। 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক এইখানে দৃশ্য দেখানো হয় এই ভার্চুয়াল রিয়েলিটি। আর প্রত্যাহিক জীবনের মধ্যে এগুলো একটু, যে এই প্রত্যাহিক জীবনের এগুলো সাধারণত আমাদের নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কোথায় কোথায় আমরা কি ব্যবহার করি, যে ট্রাফিক ব্যবস্থা, এগুলো তো তোমরা আগেই পড়ছো, একটু খালি হালকা দেখে দেবে। তবে বড় প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট না এখানে। তারপরে এখানে যে নেতিবাচক প্রভাবটা অনেক সময় এমসিকিউর জন্য আসে, এটা দেখে একটু। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল বাংলাদেশটা একটু এটা মানে গতবার মনে হয় একবার, মানে গতবার না তার আগের প্রশ্ন আসছিল, এমনি ওটা দেখে যায় একবার, চতুর্থ শিল্প বিপ্লব যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুবই একটা হট টপিকস, যদিও এইবার গতবার এমসিকিউ আসছে এই টাইপের। কি কি সফটওয়্যার আমরা ইউজ করি সেক্ষেত্রে সেটা ব্যাপার। আর দুইজন বিজ্ঞানী কিন্তু এখানে আছে, জন ম্যাকার্থি এবং হচ্ছে অ্যালান টুরিং। জন ম্যাকার্থি মেইনলি 1956 সালে এর সর্বপ্রথম আমাদের সামনে উপস্থাপন করে, আর এটা মেইনলি কাজ শুরু করে কিন্তু অ্যালান টুরিং 1950 সালে। এই জন্য অ্যালান টুরিংকে হচ্ছে এই জনক বলা হয়, কিন্তু আমাদের সামনে প্রকাশ করে হচ্ছে এই জন ম্যাকার্থি। তো এমসিকিউ আসলে তোমাকে ওইভাবে ধারণা দিয়ে আসবে, তুমি যাতে কনফিউজ না হবে, এই অবস্থা। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর এখানে যে মেশিন লার্নিং এর কিছু কিন্তু এই 3টা ক্ষেত্র আছে, এই 3টা ক্ষেত্রে একটু দেখো, যে এর আগে মনে হয় দিছিল যে ভুল থেকে মানে সিদ্ধান্ত নেওয়া, এটা সেটা। তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, এনএলপি আছে, এগুলো একটু দেখো। এই যে স্পিচ রিকগনিশন মানে কথা যেটা বুঝে আমরা ভীষণ, তো এই এক্সপার্ট সিস্টেম, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আর এই যে প্রোগ্রামগুলোর নাম এলআইএসপি, প্রোলগ, সিসি প্লাস, এই টাইপের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সফটওয়্যারগুলোর নাম, এটা একটু ভালো করে পড়তে হবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এমসিকিউর জন্য এগুলা খুবই কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় যাবে এই ব্যবহারগুলো, কারণ এগুলা থেকে উল্টা পাল্টা একটা ব্যবহার দিয়ে বহুপদী প্রশ্ন দিলেই একটা 12টা বাজায় দিবে। অতএব এগুলা ব্যবহারটা একটু ভালো করে দেখো। আর এটা কুফল, কি কি কুফল আছে, অবশ্যই এটার কুফল আছে, আমরা ভোগ করতেছি কিছু কুফল। তারপর দেখো আছে রোবোটিক্স। রোবোটিক্স এর মধ্যে এটা হচ্ছে ওই রোবট হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। তারপরে যে রোবোটা, এই রোবট সাথে স্লাবিক সাথে রোবোটা থেকে এসে যায়, অত হচ্ছে শ্রমিক, এই টাইপের জিনিসগুলো জানতে হবে। তারপরে এই রোবটের যে উপাদানগুলি আছে, যেমন অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটর কি, তার এক ধরনের মোটর যেটা কি করে এই রোবটকে ওই হাত পা পেশি নাড়ানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে প্রোগ্রামকৃত মস্তিষ্ক, যেটা প্রোগ্রাম দেওয়া হয় সেটা। এই যে পরিবর্তন বা ম্যানিপুলেশন, পরিবর্তন করার ক্ষমতা, বিভিন্ন মানে পজিশন অনুযায়ী আকার আকৃতি পরিবর্তন করবে। আর রোবটের বিশেষত্ব হচ্ছে 3টা। আর এই রোবটের ব্যবহার, এগুলো হচ্ছে এমসিইউ জন্য ইম্পর্টেন্ট, এই করা মানে এই ব্যবহারগুলো কিন্তু এমসিইউ খুব ঝামেলা করবে, কোথায় কোথায় ম্যানুফ্যাকচারিং এ ব্যবহার করে, যে ক্যামে ব্যবহার করা হয়। তারপর বিপজ্জনক কাজে, তারপর হচ্ছে ভারী শিল্প, ভারী যেগুলো মালামাল আছে। তারপর দেখো এই নিরাপত্তার কাজে, পুলিশের সাহায্যকারী হিসেবে কোথায় কোথায় ব্যবহার করে সেটা দেখতে হবে, যেমন হচ্ছে দরজা খুলতে, গুলি করতে, সামনে গিয়ে পরিস্থিতি অবলম্বন করতে, এগুলা। যে জানালা রাখতে মানে নজর রাখতে রোবট ব্যবহার করা হয়। আর হচ্ছে সামরিক ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হয়, যেমন এই যে বোমা নিষ্ক্রিয়করণ, ভূমি মাইন শনাক্তকরণ, মানে সামরিক বিভিন্ন সরঞ্জাম বহন করে, এই টাইপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে চিকিৎসায়, জটিল সার্জারি কাজে ব্যবহার করা হয়। মানে এইটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই যে মহাকাশে এই যে টিকিউডিসিটি নামে একটা রোবট পাঠানো হয়, এটা একটু মনে রাখতে হবে। তারপরে কায় সার্জারি, তাপমাত্রা গুলো কত তাপমাত্রায়, সাধারণত এটা -140 তাপমাত্রা করা হয়। এবং এই কি কি ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয় এখানে, যেমন হচ্ছে তরল নাইট্রোজেন, তারপরে তরল অক্সিজেন, সলিড কার্বন ডাই অক্সাইড, যে ক্রায়োজেনিক এজেন্ট গুলো ব্যবহার করা হয় সেখানে একটু এগুলো দেখে নিও। এটা এই সুবিধা অসুবিধা আছে, কিন্তু যে এগুলোর মধ্যে বেশি প্রশ্ন আসে
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হয়, এবং ক্রায়োজেনিক এজেন্ট যেমন ক্রায়োপ্রাপ বা ক্রায়োগ্রান এগুলা জিনিস থেকে এগুলা টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে মহাকাশ অভিযানের মধ্যে এটা একটু হালকা পাতলা দেখে নিও, এটা ওই যে কত মানে জিও স্টেশনারি যে স্যাটেলাইট কত দূরে স্থাপন করা হয়, পৃথিবীর কতবার প্রদক্ষিণ করে, এটা এই টাইপের একটু দেখে নিও। তারপরে কোনটা এই যে সাল টাল এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না। তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা BBS-1, এটা আসলে এটা সম্বন্ধে একটু জানি না। তারপরে জিপিএস, এটা গ্লোবাল পজিশন সিস্টেম, এটা আসলে কি করে, এটা হচ্ছে আমাদের বিভিন্ন নির্ভুল অবস্থান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। আর একটা আছে GIS, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, বিভিন্ন হচ্ছে ভৌগোলিক অবস্থা, যেমন আমাদের ভুরগামারির অবস্থা কিরকম, আমাদের রংপুরের অবস্থা কিরকম, জমির উর্বরতা কিরকম, বা ওই জমিতে কি ধরনের ফসল বলে, এই ধরনের ইনফরমেশন গুলো থাকবে। তারপরে আইসিডির উৎপাদন ব্যবস্থা, এখানে যে PLC মনে হয় কোথায় আছে, এই যে PLC প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এমসিকিউ আসে অনেক সময়, এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে ক্যাট ক্যাম, ঠিক আছে, এগুলো একটু দেখো। তারপরে এখানে যে ই বুক আছে, তারপর ইপুজি কি, এই যে ইক্ষু চাষীদের হচ্ছে চিনি কল যারা তাদের এই যে বেতন দেয়, এই বা এটা এটা দেওয়ার যে সিস্টেম, সেটা ইপুজি, এটা গেল। তারপরে যে RFID, এটা একটু জিনিস রাখলে ফুল মিনিংটা দেখে নিও। প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা আসলে যেহেতু এটা বর্তমানে আশেপাশে যুদ্ধ হইতেছে, এখানে প্রতিরক্ষার ক্ষেত্রে একটু দেখো কি কি জিনিস আমরা ব্যবহার করি, মানে সেনাবাহিনী ইউজ করে। যেমন হচ্ছে এই যে আয়রন ডোম জিনিসটা কি, অনেক সংশোধন আয়রন ডোম, এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটু এখানে মনে হয় দেওয়া আছে, মনুষ্যবিহীন যে ড্রোন, ঠিক আছে, একটু এখান থেকে দেখে নিও, একটু মোটামুটি একটা আইডিয়া এসে যাবে। তারা খবর টবর কম দেখো, তারা এসে একটু মানে বুঝতে পারি। নিচে একটা লাইন দেওয়া আছে যে দীর্ঘ পাল্লা রাডার, ঠিক আছে, যে মিসাইল অ্যাক্টিভ গাইড সিস্টেম, মানে একটু এগুলা যে একটা পয়েন্ট একটু দেখো। আমরা হচ্ছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কি, আমরা হচ্ছে আয়রন ডোম যেটা, এটা একটু ভালো করে একটু লক্ষ্য রেখো, এমসিকিউ জন্য আসতে পারে যেহেতু রিসেন্ট এটা ঘটনা ঘটতেছে। তারপরে বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স তো এমনি পর মানে পুরো এই বায়োমেট্রিক্স এর কিন্তু A to Z পড়তে হবে, 100% ইম্পর্টেন্ট এটা। এটা হচ্ছে এমসিকিউর জন্য, প্লাস হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তেমন একটা না, কিন্তু এটা বড় প্রশ্নের জন্য সেই লেভেলে A to Z পড়বে। এটা আমি কিছু আর বলবো না, এটা যা আছে সব সব দেখতে হবে, সব 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 DNA সহ একবারে এই পাশ থেকে যা আছে, এই যে কিবোর্ড, এই যে গতি, এগুলো সব যা আছে। তারপর বাই ইনফরমেটিক্স এর ক্ষেত্রে, বাই ইনফরমেটিক্স কি করে, এই জৈব তথ্যগুলো সাজানোর কাজে ব্যবহার করা হয়, জৈব তথ্যগুলো কম্পিউটারের মাধ্যমে যে সাজায় গোছায় রাখে। এখানে কি কি ডেটা নিয়ে কাজ করা হয়, ডিএনএ নিয়ে কাজ করা হয়, এই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করে। ডিএনএ কিন্তু বায়োমেট্রিক্সে কাজ করা হয়, জেডি ইঞ্জিনিয়ারিং কাজ করা হয়। এইখানে হচ্ছে যে ডাই ল্যাব নামে একটা জিনিস আছে, যেখানে জৈব তথ্যগুলোকে কম্পিউটারের মধ্যে হিসাব করা হয়, ডাই ল্যাব। তারপরে এখানে আরো কিছু এই পুরাই এই প্যারাটুক পেরিন এখানে ইম্পর্টেন্ট অনেক আছে। এখানে আরো কৌশল কি কি, গাণিতিক যে আণবিক জীববিদ্যা, ডেটাবেস প্রোগ্রামিং, গণিত পরিসংখ্যান, এই বিষয়গুলো হচ্ছে এই চারটা শাখা এখানে ব্যবহার করা হয়। তারপরে আরো একটু মানে পুরাটা একটু পড়ে নিয়ে আরো কোন কোন বিষয়ে আমরা এখানে কাজ করি, যেমন ডেটা সংরক্ষণ, সংগ্রহ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ, এগুলো নিয়ে কাজ করা হয়। তো এটা এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে অনেক অনেক অনেক। আর বিশেষ করে এই ব্যবহারটা বা ইনফরমেটিক্স ব্যবহার, এটা কিন্তু পুরা আওলায় জাওলায় দিবে ব্যবহার, সুবিধা অসুবিধা, মানে বিশেষ করে ব্যবহার আসার একটা সম্ভাবনা খুবই আছে। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো পড়বেনি, ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে এই যে ব্যবহার গুলো আছে কোথায়, এই যে আর যে কোথায় কোথায় এই যে ব্যবহার আর হচ্ছে ঝুঁকি, এটা পড়তে হবে। কোথায় কোথায় ঝুঁকি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে নতুন ফসল উৎপন্ন করা, তোমার ঝুঁকি অবশ্যই আছে। এটা দ্বারা হচ্ছে মানে নতুন নতুন রোগ সৃষ্টি হইতেছে, এটা সেটা। আর কোথায় এলে ব্যবহার করে, ভাইরাস নাশক, টিকা, জ্বালানি, মৎস্য উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, এলে তাকে ব্যবহার করা হয়। একজন বাংলাদেশের মাকসুদুল আলম হচ্ছে একজন বিজ্ঞানী আছে, 2010 সালে উনি হচ্ছে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন। ইম্পর্টেন্ট আছে, অনেক সময় এমসিকিউ আসে। তারপর দেখো ন্যানো টেকনোলজি, যে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান সমান 10⁻৯ মিটার, এই অনেক সময় ইম্পর্টেন্ট। তারপরে যে 1 মিটারে যে কত, 100 কোটি ভাগের 1 ভাগ হলে 1 ন্যানোমিটার, এই ভাগটা একটু জানতে হবে। 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে। তারপরে হচ্ছে দেখো 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণত ন্যানো পার্টিকেল বলে, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো ন্যানো টেকনোলজির দুইটা প্রযুক্তি, বটম টপ, টপ ডাউন প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপরে এখানে দেখো গুরুত্ব কোথায় কোথায় ব্যবহার করি, যেমন খাদ্য প্যাকেজিং, খাদ্য সংরক্ষণ, ন্যানো সেন্সর তৈরিতে, এগুলা প্রতিটা ন্যানো সেন্সর মানে কি, ওই যে খাদ্য প্যাকেটের মধ্যেই থাকে কিন্তু,
এক ধরনের সেন্সর থাকে, ভিতরে যে খাবার নষ্ট হয় এই প্যাকেটের কালারটা নষ্ট করে। খাদ্য সংরক্ষণ কিভাবে করে সেটা। আবার খাদ্যের প্যাকেজিং এ যে খাদ্য যে মশমশা খাবার যে মশমশা রাখার জন্য ব্যবহার করা হয়। তারপরে যে স্বাদ বৃদ্ধি, বিভিন্ন এই যে আমরা বিভিন্ন রকম বিস্কিট টিস্কিট খাইতেছি, স্বাদ বৃদ্ধি করতেছি কেমন করে, এই যে এই মানে একটা উপাদান এটা আমাদের দিয়েছে স্বাদের পরিবর্তন করতেছে। আর কোথায় কোথায় প্রয়োগ, এগুলো প্রয়োগটা দেখতে হবে এমসিকিউর জন্য। যদিও এমসিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট এটা পড়ে যেতে হবে, কারণ কোনটা এমসিকিউ কোনটা ইম্পর্টেন্ট সেটা তো বলা মুশকিল। এটা যে এই পুরো পার্টটাই দেখে যেত গতবার কিন্তু আসছিল যে এটা কোনটা মানে যে বায়ু না পানি শোধনকার গতবার আসছিল এটা, যেটা দেখো লাইন কোথা দিয়ে তুলে দেয়। তারপরে দেখা যায় কম্পিউটার ক্রাইমটার মধ্যে এখানে হচ্ছে হ্যাকিংটা একটু দেখো, তারপরে হচ্ছে ফিশিং কি জিনিস, প্লেজারিয়াম জম কি জিনিস, সফটওয়্যার পাইরেসি কি, এগুলো একটু দেখে। স্পামিং, আমার তোমাকে মেসেজ দিয়ে বিরক্তকারী স্পাসিং। ফিশিং কি, ফিশিং হচ্ছে ওই যে তোমার সাইটের মধ্যে একটা অবিকল ওই রকম সাইট বানায় তোমাকে ধোকা দিবে। আর হচ্ছে এটা। আর প্লেজারিয়াম যে অন্যের লেখা চুরি করা, এই সফটওয়্যার পাইরেসি মানে আরেকজন সফটওয়্যার তুমি নিজে চালাই দিলে এইরকম। তো এই হচ্ছে এই অধ্যায়ের কাহিনী, এটা এই অধ্যায় গেল। তারপরে আমরা সেকেন্ড অধ্যায়ে আসি। এটাই তো 16 মিনিট লেগে গেল, মানে এত বড় কয়টা ছেড়ে কথা। তারপর দেখে এইখান থেকে তোমার পড়তে হবে, এইখান থেকে এই যে ডেটা কমিউনিকেশনের যে উপাদান আছে দ্বিতীয় অধ্যায় খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য উপাদানগুলো দেখতে হবে কোনটা। উৎস, প্রেরক আর মাধ্যম হচ্ছে উৎসর উদাহরণ, আর হচ্ছে প্রাপকের উদাহরণ, মানে মানে গন্তব্যের উৎসর গন্তব্যের উদাহরণ এক, প্রেরক এবং প্রাপকের উদাহরণ এক। প্রেরক হচ্ছে কি, যারা হচ্ছে যেমন হচ্ছে মানে মডেম টডেম এগুলা। উৎস হচ্ছে কম্পিউটার মোবাইল এটা। আর প্রাপকে কিন্তু হচ্ছে মডেম, যে প্রেরণ করে ওই টাইপের একটা লোক মানে গ্রহণ করে। আর গন্তব্য এবং উৎসের উদাহরণ এক, মাধ্যমটা ওয়্যারলেস মাধ্যম হতে পারে, ওয়্যার মাধ্যম হতে পারে। এইটা ব্যান্ডউইথের এই যে চারটা আছে, চারটা পড়ে নিয়ে, যদিও গত 2 বছর খালি এই চারটা একই পড়া বারবার দিছে, তারপরে একটু দেখে যাই। আর মডুলেশন আর ডিমডুলেশন তো জানো, আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যালকে প্রথমে অ্যানালগ করি, অ্যানালগ করে তারের মাধ্যমে পাঠাই, আবার এই তার থেকে আবার যখন ওই গন্তব্য ডিভাইসে যায় তখন এই অ্যানালগ সিগন্যালটা আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়। প্রথমে ডিজিটাল থেকে অ্যানালগ করাকে বলা হয় মডুলেশন, পরে হচ্ছে ওইটা থেকে ওইটা করাকে বলা হয় ডিমডুলেশন। এটা এই মডুলেশন এবং ডিমডুলেশন বড় মানে আমাদের 6 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে এইগুলো। আর ব্যান্ড দুইটের ব্যাপারটা হচ্ছে এই যে ব্যান্ড যে আছে ন্যারো ব্যান্ড, বোর্ড ব্যান্ড আর হচ্ছে ভয়েস ব্যান্ড, কোনটার গতি কোনটা। এই যেমন ভয়েস ব্যান্ড হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত হয়, আর ওটা হচ্ছে 45 থেকে 300 বিপিএস। বোর্ড ব্যান্ড কত 1 বিপিএস এর উপরে বর্তমান, যদিও এটা গ্রহণযোগ্য নয় কারণ অনেক বাড়ছে, যদিও বইয়ে যেটা আছে সেটাই পড়তে হবে। তারপর দেখো ডেটা ট্রান্সমিশন মোড, সরি মেথড আছে, ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বড় প্রশ্নের জন্য। প্যারালাল ট্রান্সমিশন আছে, যেখানে ডাটাগুলো কি এই যে লাইন একসাথে সবাই মিলে যায়। আর সিরিয়াল মানে একটার পর একটা যায়, দুইটার সুবিধা অসুবিধা। প্যারালালটা সাধারণত কম্পিউটারের আভ্যন্তরীণ ভিতরে ব্যবহার করা হয়, এবং সিরিয়াল ট্রান্সমিশন দূরবর্তী ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে এই ইউএসবি ব্যবহার করা হয়, যে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা একটু মনে রাখবা, কোথায় কোনটা সুবিধা অসুবিধা এখানে নিবে। আর হচ্ছে এর বিট সিনক্রোনাইজেশন, আমরা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন গুলো করি, তাহলে বিট গুলো সমন্বয় করার দরকার পড়ে। এই সমন্বয়কে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। এর উপরে ভিত্তি করে আবার 3 ভাগে ভাগ করছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস তো জানোই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন হবে, এবং এখানে প্রতিবারই আর 8টা করে বিট ট্রান্সফার হবে, এবং এখানে স্টার্ট এবং স্টপ বিট অপরিহার্য, এই জন্য একে স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশনও বলা হয়। এবং এখানে সময় বিরতি সমান নয়। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার পড়ে না, এই কারণে এখানে র্যাম, এই যে ক্যাশ এবং সিপিইউ মেমোরির প্রয়োজন পড়ে না। অনেক সময় আসে, কারণ প্রাইমারি স্টোরেজটা বলতে আমরা র্যাম, ক্যাশ বা সিপিইউ মেমোরিটাকে বুঝি। এই জন্য এটাতে সময় একটু বেশি লাগে, কারণ একটা হওয়ার পর আরেকটা কখন যাবে সেটা নির্ধারিত থাকে না, এবং এর গতি থাকে অনেক কম। এবং হচ্ছে এটা যখন মানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে তখন খরচ বাইরে যায়, যেমন হচ্ছে স্যাটেলাইটে আমরা যদি ব্যবহার না করি তা পড়ে থাকে এইরকম এইরকম। আর তারপর দেখো সিনক্রোনাস ট্রান্সমিশন আছে, যেটা কি সিনক্রোনাস ট্রান্সমিশনে একটা ডেটার একটা এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ফ্রেম আকারে, ব্লক আকারে, এইভাবে অনেক সময় পরীক্ষা আসে, ফ্রেম বা ব্লক। একটা ফ্রেম একটা ব্লক হতে থাকে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে, মানে 180 থেকে 132টা ক্যারেক্টার থাকে। আর এটা একটা নির্দিষ্ট সময় পর পর ট্রান্সমিশন করা হয়, এবং এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার পড়ে, কারণ এখানে ডেটাগুলোকে প্রথমে সংরক্ষণ করা হয় তারপরে পাঠানো হয়। আমরা অনেক সময় উদাহরণ দেখি ঢাকার বাসের মতো করে। এবং এখানে কোনো স্টার্ট এবং স্টপ বিটের দরকার পড়ে না, এখানে হেডার ইনফরমেশন এবং 2 বাইটের একটা টেইলের ইনফরমেশন ব্যবহার করা হয়। সব মিলিয়ে 64 মানে 84 বিট পাঠানো হয়। এটা দক্ষতা হচ্ছে
95.23% মনে হয়, আর ওটা হচ্ছে 72.72% না 73% সামথিং এর মধ্যে ক্যালকুলেটর হিসাব করে যেটা হবে। কিন্তু এটা দক্ষতা খুবই ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য, মানে গাণিতিক যে দক্ষতাটা আছে, যে এই যে এখানে দেখো দক্ষতার পরিমাপটা, ওটা অলরেডি পড়ানো হয়েছে, তারপর দেখো। আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে, দেখো এই ইন্টারনেটে সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস কোনটা পদ্ধতি ব্যবহার করা হয়, এটা একটু ইম্পর্টেন্ট, দেখো ভালো করে। আর সুবিধা অসুবিধা অবশ্যই দেখবা। তারপরে দেখো আইসোকোনাস আছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, শুধু এমনি হালকা পাতলা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আইসোকোনাসটা কি, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসটাকে একসাথে করে বানানো হয়েছে। এটা কি করবে, এই যে অ্যাসিনক্রোনাসের মতো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করবে না, কিন্তু সিনক্রোনাসের মতো কি করবে, ব্লক আকারের দেখাগুলো এবং সময় ব্যবধান শূন্য, মানে সময় ব্যবধান কোনো থাকবেই না, সেখানে ডাটাগুলো পাঠাবে। এটা সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, যেমন হচ্ছে লাইভ যে টেলিকাস্টগুলো হয় সেগুলা, মানে সাথে সাথে যেগুলো হয়। এখানে অসুবিধা কি, ডাটা একবার পাঠানোর পর ভুল হয়ে গেলে সেটা সংশোধনের উপায় থাকে না। তারপর দেখো আছে ডেটা ট্রান্সমিশন মুড, এটা বড় প্রশ্নের জন্য হালকা পাতলা ইম্পর্টেন্ট আছে, ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট না। আর দেখো সিমপ্লেক্স তো জানোই, শুধু ডেটা এক পাশে যাবে, অপর পাশ থেকে আসার কোনো মানে নাই। যেগুলাতে এক পাশে যেমন হচ্ছে কিবোর্ড মাউস, এগুলো যেমন কম্পিউটার থেকে প্রজেক্টর, এগুলো হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মানে কি একবার যাবে একবার আসবে, যেমন হচ্ছে ওয়াকি টকি আছে, বা ফ্যাক্স আছে, এসএমএস আছে, ইন্টারনেট ব্রাউজিং, এগুলো সাধারণত হাফ ডুপ্লেক্সের উদাহরণ। তারপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স হচ্ছে দুই পাশে যাবে আসবে, একই সাথে দুই পাশে যাবে আসবে, মানে হাফ ডুপ্লেক্স দুই পাশে যাবে আসবে কিন্তু একই সময় নয়, এটা। আর ফুল ডুপ্লেক্স উদাহরণ হচ্ছে আমরা মোবাইলে যে কথা বলি সেটা, যে টেলিফোন, মোবাইল নেটওয়ার্ক ইত্যাদি। তারপর আছে দেখো এই যে ডেলিভারি হচ্ছে মোড, মানে মানে বিতরণের উপরে নির্ভর করে আবার তিন ভাগে ভাগ করছে, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর হচ্ছে মাল্টিকাস্ট। ইউনিকাস্টটা কি, 1 to 1, মানে ডেটা অনেকগুলো, দেখো এখানে চিত্র দেখো অনেকগুলো আছে, শুধু একজনকে পাঠাইতেছে, তো এটা অনেকগুলো মোডে কাজ করতে পারে, সিম্পলেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোডে কাজ করতে পারে। কিন্তু এইখানে যে উদাহরণগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যে টেলিফোন, ফ্যাক্স, প্লেজার, খেলনা, ওয়াকিটকি, সিঙ্গেল এসএমএস, এগুলো এই যে টিসিপি, তারপরে এইচটিটিপি, তারপরে এফটিপি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ইউনিকাস্টের উদাহরণ এগুলো। তারপরে ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে কি, এই একজনে পাঠাবে, যতগুলা প্রাপক আছে সবাই পাবে, একজনে বাদ যাবে না। এই ব্রডকাস্টটা কিন্তু সিমপ্লেক্স মোডে কাজ করে। যদি এরকম চিত্র দেওয়া থাকে এবং অপশনে যদি ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স থাকে, সেক্ষেত্রে ব্রডকাস্ট দেখাইতে হবে, কারণ ব্রডকাস্ট দেখাইলে সেটা সিমপ্লেক্স কাউন্ট হবে, কিন্তু এটা সিমপ্লেক্স দেখাইলে কিন্তু হবে না, কারণ এটা ব্রডকাস্টের মতো দেখা যাইতেছে, কারণ একজন পাঠাইছে সবাই পাইতেছে। এই জন্য এটা যদি বহুপদী হয় তাহলে সিমপ্লেক্স ব্রডকাস্ট দুটোই হবে। মাল্টিকাস্ট মানে কি, একজন পাঠাবে অনেকজন পাবে কিন্তু সবাই না, দেখো এখানে তিনজন পাইতেছে একজন বাদ দিছে, এইরকম হবে। তো এই মাল্টিকাস্টটা কি, সাধারণত যে আমরা যে ফেসবুকে যে গ্রুপ গুলো বানাই না, বা হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপ চ্যাটিং গুলো সেগুলো এটার মধ্যে পড়ে। তারপর দেখো ডেটা কমিউনিকেশন মাধ্যম গুলো আছে, মাধ্যম তো জানোই আমরা, হচ্ছে ওয়্যার মাধ্যম আছে এবং হচ্ছে ওয়্যারলেস কেবল মাধ্যম আছে এবং হচ্ছে ওয়্যারলেস মাধ্যম। কেবল মাধ্যম গুলা কি কি আছে, এই অপটিক্যাল ফাইবার, টুইস্টেড ফাইবার এবং হচ্ছে কোয়েক্সেল আছে। অ্যাটিনিউশনটা কি, আমরা যে একটা সিগন্যাল পাঠানোর শুরুতে আস্তে আস্তে যে লস হয়ে যায় সেটাকে অ্যাটিনিউশন বলে। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস ইএমআই কি, আমরা যখন কোনো ভিতরে হচ্ছে আমরা বৈদ্যুতিক সিগন্যাল পাঠাই, তখন একটা চুম্বক আবেশের ফলে এর যে সিগন্যালটা হচ্ছে চুম্বক আবেশের মধ্যে বাধাগ্রস্ত হয় বা দুর্বল হয়ে পড়ে, সেটা কেবল ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফেস। এটা সাধারণত ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফেস সাধারণত অপটিক্যাল ফাইবারে থাকে না, কারণ ওখানে আমরা বিদ্যুৎ সিগন্যাল পাঠাই না, আলো পাঠাই, আলোর সাথে চুম্বকের কোনো সম্পর্ক নেই, এই জন্য ওইখানে ডেটা লস হয় না। এবং অ্যাটিনিউশনও ওইখানে অ্যাটিনিউশনও নাই, কারণ আলোর গতিতে তৈরি এসে। টুইস্টেড পেয়ার কেবলটা কি জিনিস, যখন এখানে 8টা তার থাকে, 4 জোড়া করে তার থাকে সাধারণত, প্রত্যেক জোড়ার সাথে একটা কমন কালার থাকে, সেটা হচ্ছে লালে, সাদার সাথে কমন কালার থাকে, মানে কমন কালারটা সাদা থাকে এবং ওর সাথে বাকি কমলা, বেগুনি, এটা বিভিন্ন কালার থাকে। তার টুইস্টেড পেয়ার হলো কমন কালার হচ্ছে কত কি, কমন কালারটা হচ্ছে হচ্ছে সাদা। এবং এটার হচ্ছে পুরুত্বটা, যে এই যে প্রতি জোড়া দুইটির একটির পুরুত্ব হচ্ছে যে 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার, আর এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, এই যে 5 মেগাহার্টজ। এবং ব্যান্ডউইথ হচ্ছে ক্যাটাগরি ভেদে, আসলে টুইস্টেড পেয়ারগুলো বিভিন্ন ক্যাটাগরি হয়, যেমন ক্যাট 6, ক্যাট 5 এর লেভেল, তাই 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত। মোটামুটি বাংলাদেশে ক্যাট 6টাই বেশি ইউজ করা হয়। এখানে ইউটিপি আর এসটিপি আছে, একটা হচ্ছে শিল্ড টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল। এটা একটু দেখে নিয়ে আনশিল্ডের জন্য কোনটা শিল্ড আর আনশিল্ডের হচ্ছে। আর কেবলের সুবিধা অসুবিধা একটু দেখে নিই। টুইস্টেড পেয়ার কেবল সাধারণত কোথায় ব্যবহার করা হয়, এটা সাধারণত ইথারনেট বা ইন্টারনেটের লাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তোমাদের বাসা বাড়িতে হচ্ছে এই যে রাউটারের সাথে যে অনুর লাইনটা দিচ্ছে একটা সাদা তার দিয়ে মোছড়ানো, ওইটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তারপর দেখা যাচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা কোন জিনিস, এই যে তোমাদের বাসায় আগে ডিশের লাইনে তার দিত, সেটা হচ্ছে এই কোএক্সিয়াল কেবল। আর মাঝখানে দেখা যায় তামার তার থাকে, আর এখানে বাইরে জালির মতো থাকে, তারপরে একটা প্লাস্টিকের ফোম থাকে, তারপরে হচ্ছে মানে প্লাস্টিকের ফোম থাকে, তারপরে জালির মতো থাকে,
তারপর একটা কালো আবরণ থাকে, এটাই হচ্ছে টুইস্ট কোয়েক্সিয়াল কেবল। এটা সাধারণত ওই যে ডিজিটাল যে সেন্টারগুলো আছে বা টেলিভিশন নেটওয়ার্কে বেশি ব্যবহার করা হয়। এখানে থিক নেট আর থিন নেটের দুইটা ব্যাপার আছে। থিন নেটটা মানে হচ্ছে চিকন, যেটা হচ্ছে হালকা এবং নমনীয় হবে, আর ব্যাস হচ্ছে কত 0.25 ইঞ্চি হবে, এবং রিপিটার ছাড়া এটা 185 মিটার। রিপিটার কি জিনিস আমরা জানি, এটা 200 মিটার পর্যন্ত পাঠানো যেতে পারে। এবং হচ্ছে থিক নেটটা কি, থিক নেটটা হচ্ছে এটা হচ্ছে একটু মোটা, এটা হচ্ছে কি নন ফ্লেক্সিবল, মানে তুমি বাগাইতে পারবা না। এবং এটা হচ্ছে মানে রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ধরে দিতে পারবে। এটা ফ্রিকোয়েন্সি কিন্তু 500 মেগাহার্টজ। এটা টেলিভিশনে বেশি, টেলিভিশন নেটওয়ার্কে বেশি ব্যবহার করা হয়। তারপর দেখেন কানেক্টর RJ45 কানেক্টর, এটা কি RJ45 কানেক্টর হচ্ছে সাধারণত হচ্ছে এই যে ইন্টারনেটে যে ব্যবহার করা হয় সেটা, মানে টুইস্টেড পেয়ার কেবলের সাথে। তাহলে একটু দেখে নিও। তারপর অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে এক ধরনের কাঁচের তন্তু, যেটা আলোর গতিতে ডাটা দৈরা। এখানে আমরা এখানে অনেক দ্রুত ডাটা দৌড়াতে পারি। এই যে ইনফ্রারেড আলো রেঞ্জের মধ্যে যে 1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার অতিরিক্ত স্বচ্ছ হওয়ার ফলে এই পরিমাণের কোনো শোষণ হয় না, মানে আলো পাঠাইলে কোনো শোষণ ঘটে না। এটা আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন সূত্র কাজে লাগিয়ে ডেটাকে পাঠানো হয়। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠনের তিনটা অংশ থাকে, কোর, ক্লাডিং এবং জ্যাকেট থাকে। কোর হচ্ছে মাঝখানে যে সরু হচ্ছে তন্তু থাকে, সেটা হচ্ছে কোর প্লাস্টিক, যেটা ক্লাডিং হচ্ছে তার বাইরের স্তর, যেখানে আলোটা মানে প্রতিসরিতে আবার হচ্ছে করে ফিরে যায়। আর জ্যাকেট, জ্যাকেট হচ্ছে বাইরে যে আবরণটা থাকে সেটা জ্যাকেট। তাই এর হচ্ছে আছে কয়েকটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার আছে, মাল্টি মোড ফাইবার, কোনটা কত দ্রুত এমসিকিউ অংশ আসে। এই যে সিঙ্গেলটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রন, আর হচ্ছে মাল্টিটা হচ্ছে 50 থেকে 100 মাইক্রন সাধারণত এর পুরুত্ব হয়ে থাকে। তারপরে হচ্ছে এখানে দেখো অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা আছে। অপটিক্যাল ফাইবার অনেক সুবিধা, মানে এটা ইএমআই নেই, এটা সেটা দুনিয়ার আছে, এটা দেখে নিও একটু। আর এটা এখানে অসুবিধা বইয়ের মধ্যে নেই, এটা ইউ আকৃতির, কিন্তু বাগানো যায় না, মানে অপটিক্যাল ফাইবারকে তুমি বাগাইতে পারো না, বাগাইলে ভেঙে যাবে, এই জন্য অপটিক্যাল ফাইবার বাগানো যায় না, রাস্তাঘাটে পড়ে থাকে দেখে বলো। তো অপটিক্যাল ফাইবারের প্রথমে ডাটা আলো কিন্তু থাকে না, প্রথমে এমনি সিগন্যাল থাকে, সেটা এনকোডেড করে সেটা হচ্ছে ওই মডুলেশন কইরা ওই আলোতে রূপান্তর করা হয়, দেন ওটা পাঠানো হয়। আর ওইখানে রিসিভার গ্রাহক ওটা কি করে গ্রহণ করে আবার হচ্ছে ডিমডুলেশন করে, ডিমডুলেশন বা ডিকোড করে হচ্ছে পরবর্তী ডিভাইসে পাঠায় দেয়, যেটা যে কাজটা আমাদের এখানে বাসাতে করে অনু করে। তারপর দেখো তার ভিন মাধ্যম আছে, রেডিও ওয়েভ আছে, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে। রেডিও ওয়েভে কি কি সুবিধা, তো পাহাড় পর্বত ভেদ করে যাইতে পারে এটা সেটা। এটা কিন্তু এমনি মানে স্পিড কম, 24 মানে কেবিপিএস মানে স্পিডের। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে। মাইক্রোওয়েভ দুই ধরনের হইতে পারে। মাইক্রোওয়েভ কি করতে পারে, বাধা কিন্তু অতিক্রম করতে পারে না টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা, এই জন্য 40 থেকে 50 কিলোমিটার পর পরে যে রিপিটার লাগাইতে হয়। স্যাটেলাইট মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠ থেকে দেখো পৃথিবী থেকে কত মিটার, এই যে 22,236 মাইল বা এই 35 বা 36 মানে 36,000 কিলোমিটার উপরে স্থাপন করতে হয়। এটা জিও স্টেশনারি স্যাটেলাইট বলে হয় সাধারণত। এই যে ভিস্যাট, এটা একটু দেখে নিও স্যাটেলাইটের ব্যবহার, স্যাটেলাইট কোথায় কোথায় ব্যবহার করি। তারপরে ইনফ্রারেড আছে, ইনফ্রারেড আছে কোথায় এই যে আমরা রিমোট টিমোট খেলনার জিনিসপাতি আছে না, সেগুলোতে ইনফ্রারেড ব্যবহার করি। এটা হচ্ছে টেরাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যে 300 গিগাহার্জ থেকে হচ্ছে 430 টেরাহার্জ। এটা একটু দেখে নিয়ে ব্যবহার ট্যাবহার দেখে নিয়ে একটু এই টাইপের। তারপরে দেখো এখানে ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে ব্লুটুথ আছে। ব্লুটুথের হচ্ছে যে এর মানে মানে প্রযুক্তিগত নাম আছে, একটা আইটি বলি 802.15, আর এটা কত রেঞ্জে কাজ করে, 10 মিটার থেকে 33 মিটার বা 100 মিটার মধ্যে কাজ করতে পারে। এটা এটা এখন তো 5 সোলার ডিভাইস মধ্যে কাজ করে। এই যে একটু দেখে নিও, এটা হচ্ছে ব্লুটুথের নেটওয়ার্ক গুলো, যে ব্লুটুথের যে নেটওয়ার্ক সেটা পিকোনেট বলে, আর দুটো পাশাপাশি পিকোনেট স্কারনেট বলা হয়, এটা একটু দেখে নিও। আর এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি এটার। আর ওয়াইফাই হচ্ছে এটার ওয়্যারলেস ফিডিলিটি এর পূর্ণরূপ, এবং এর হচ্ছে আইটি পলি 802.11 এটা হয় এটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে দেখে, এটা ওয়াইফাই এর হচ্ছে আমরা যদি করতে চাই, মানে তার যুক্ত করতে চাই, সেটাকে ডাব্লু ল্যান বলা হয়। ব্লুটুথকে হচ্ছে ডাব্লু প্যান বলা হয়। ব্লুটুথ যে নেটওয়ার্ক করে সেটা প্যান, এবং যদি তার যুক্ত হয় তাহলে মানে এমনি ডাব্লু হয় না, আর এমনি ব্লুটুথ তার ভিন ভাবে হইলো সেটা হচ্ছে ডাব্লু প্যান হয়। এই তো গেল। তারপরে আছে কি ওয়াই ম্যাক্সটা দেখো, এটা হচ্ছে আগে উচ্চ এর ওয়াই ম্যাক্সটা মূলত এখন ব্যবহার করা না, আগে ব্যবহার করা হইতো। তো এটা দিয়ে সাধারণত বড় এরিয়া, যেমন মানে 40-50 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট তুমি দিতে পারবা। আচ্ছা, এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি দেখো 2 থেকে 66 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি, ডাটা স্পিডটা দেখো। এটা হচ্ছে যে টাইম ডিভিশন, এই যে ডুপ্লেক্সিং, আর এফডিডি ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং এ কাজ করে। আর এটার হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16 এটার স্ট্যান্ডার্ড।
এটা একটু দেখে নিও। তারপরে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে এটা, এই যে কোনটাতে হচ্ছে আমরা ব্যবহার করি, কোনটা মানে এই যে এটাতে যেমন হচ্ছে এই যেমন এই প্রথম প্রজন্মে দেখো চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল এফডিএমই ছিল, ও এখানে যে সিডিএম আর জিএসএমটা একটু দেখতে হবে। এই যে জিএসএম এ সর্বোচ্চ 35 কিলোমিটার মতো দেওয়া যায়, এইখানে হচ্ছে যে এইখানে যে শর্ট মেসেজ সার্ভিস চালু হয়। আর সিডিএম এ হচ্ছে এটাকে গ্রিন ফোন বলা হয়, এটা হচ্ছে যে বিদ্যুৎ খরচ কম হয়, এটা সেটা এই একটু বলা আছে, এটা একটু দেখে নিও। তারপরে যে 1G আর 2G ব্যবহার, যেমন হচ্ছে এই 2G তে আমরা কি করছি, আমরা এই এই ডেটা পদ্ধতি যে এনক্রিপশন চালু হয়, তারপরে রোমিং সুবিধা চালু হয় এখানে। তৃতীয় প্রজন্মে দেখা যায় এখানে প্যাকেট সার্কিট সুইচিং এর পরিবর্তে এখানে প্যাকেট সুইচিং চালু হয় তৃতীয় প্রজন্মে। তৃতীয় প্রজন্ম মূলত ভিডিও মোবাইলে ভিডিও কলিং সেগুলো চালু হয়। 4G তে কি করছে, 4G তে হচ্ছে 3G থেকে আরো 50 গুণ বেশি স্পিড পাওয়া যাচ্ছে। এখানে কি করছে, এই সার্কিট সুইচ প্যাকেট সুইচিং এর পরিবর্তে এখানে কি ব্যবহার করা হয়, আইপি ভিত্তিক নেটওয়ার্ক। এটা এই 4G কে এই যে এলটিই বলা হয়, লং টার্ম ইভ্যালুয়েশন বলা হয়। তারপরে 5G আছে, 5G এর হচ্ছে 5G তে মিমো ব্যবহার করা হয়, মিমো বা 4টা ডাব্লু। মিমো হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট ব্যবহার করা হয় এখানে। তারপর হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্ক আসলে কোথায় গিয়ে নেটওয়ার্কিং আমরা কি করি, এটা ইম্পর্টেন্ট কিন্তু, যে আমরা হচ্ছে আমাদের হচ্ছে খরচ বাঁচাই, আমরা এটা সেটা বা যাবতীয় কাজগুলো আমরা এই কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে করি, এগুলো একটু দেখে নিই আমসিকিউর জন্য। তারপর দেখো যে প্রাইভেট আর পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক তো জানোই, যেটা হচ্ছে স্পেশাল ভাবে বানানো হয়, পাবলিকটা সবাই ব্যবহার করে। আর এই যে ল্যান বললাম, এটা ছোট আকারের নেটওয়ার্ক, সাধারণত যে একটা রুমের ভিতরে সীমাবদ্ধ থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক কয়েকটা ভবনের মধ্যে সীমাবদ্ধ থাকে। ক্যাম্পাসের নেটওয়ার্ক হচ্ছে ক্যাম্পাসের মধ্যে 1 থেকে 5 কিলোমিটার মধ্যে বিস্তৃত থাকে। মেট্রোপলিটন মানে হচ্ছে কি একটা পুরা শহরের মধ্যে, যেমন কুড়িগ্রাম বা রংপুর শহর এরকম। আর হচ্ছে ওয়ানটা হচ্ছে সারা বিশ্বব্যাপী কানেকশন থাকে, এই তো। আর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট এবং সার্ভার মানে সার্ভারের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি সেটাকে ক্লায়েন্ট সার্ভার। যে ব্যবহার করে সে হচ্ছে ক্লায়েন্ট, আর যে সার্ভিস প্রদান করে বা যারা শক্তিশালী কম্পিউটার সেটা হচ্ছে সার্ভার। তারপর এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আছে, ইলেকট্রিক এমসিকিউর জন্য দেখেন। আর এই যে ডিভাইস গুলো নেটওয়ার্ক যন্ত্রপাতিগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আছে যেমন হাব এর চাইতে বেশি ইম্পর্টেন্ট এবার সুইচ, রাউটার, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে গেটওয়ে। আর হচ্ছে এই গেটওয়ে এর মধ্যে দেখো এখানে আছে কিন্তু গেটওয়ে এর মধ্যে যে প্যাড ব্যবহার করে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেটর, আর হচ্ছে রাউটারে ব্যবহার করা হয় হচ্ছে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। এগুলো একটু দেখো কোনটা ভিন্ন প্রোটোকল বিশিষ্টতে কাজ করে, কোনটা একই প্রোটোকলে কাজ করে, এইগুলা কোনটা ডেটা ফিল্টারিং সম্ভব, কোনটাতে ডেটা ফিল্টারিং সম্ভব না, কোনটা ডেটা কলিশন করা, ডেটা কলিশন কোনটা কমায়, এগুলো একটু দেখে নিও। তারপরে দেখো এখানে টপোলজি গুলো অবশ্যই একবারে সেই লেভেলে, একটা লাইনও বাদ দেওয়া যাবে না। কোনটা টপোলজি বাস টপোলজি টার্মিনেটর ব্যবহার করা হয়, ডেটা পাঠালে সবগুলো কম্পিউটার যায়, যাকে পাঠানো হয় সেই বাদে বাকিগুলো অগ্রাহ্য করে জানতে হবে। রিং টপোলজির ক্ষেত্রে কি করা হয়, একটা মানে জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার দিয়ে প্রতিটা কম্পিউটারকে সংযোজন করা হয়। এখানে সমস্ত কম্পিউটার হচ্ছে সমান গুরুত্ব বহন করে এবং ডেটা একদিকে প্রবাহিত হয়, কখনো অপর দিকে প্রবাহিত হতে পারে না। স্টার টপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইসটি হচ্ছে কি হাব স্টার মানে হাব বা সুইচ ব্যবহার করা হয়। এখানে হাব বা সুইচই পটের উপরে কম্পিউটার সংখ্যা নিয়ে, এবং এই নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বিকল হয়ে পড়ে। তবে এই রিং টপোলজি হচ্ছে সবচেয়ে অসুবিধাজনক টপোলজি, এর সাথে কোনো কিছু কম্পেয়ার করলে বলে সমস্ত সব দোষ এই রিং টপোলজি এসে পড়বে। টি টপোলজি শাখা বিন্যাস থাকে, এখানে স্টার রিং স্টার বাস থাকে। এখানে মেন যে কম্পিউটার থাকে সেটাকে বলা হয় রুট কম্পিউটার। রুট কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেমটা অকেজ হয়ে পড়ে। তারপরে দেখা যাচ্ছে ম্যাশ টপোলজি, যেটা সবচেয়ে সুবিধাজনক টপোলজি। তো ম্যাশ টপোলজি হচ্ছে এই তারের সংখ্যা বের করার প্রতিটা নোড বা সংযোগের প্রয়োজন হয়, এটা হচ্ছে তারের সংখ্যা বের করে n × n-2। আর হচ্ছে নোডের মানে প্রতিটা সংযোগ দেখা হয় সেটা হচ্ছে n-1। তো এই সূত্রগুলো একটু দেখে নিয়ে আমি জন্য, যদি আর আগে কয়েকবার আসছে। তারপরে হাইব্রিড হচ্ছে সমস্ত টপোলজি গুলো একসাথে করে হাইব্রিড টপোলজি বানানো হয়। তবে টপোলজির এই চিত্রগুলো একটু ভালো করে দেখা যায় যদি পরীক্ষায় আইডেন্টিফাই করো কোনটা কোন টপোলজি। আর টপোলজি কম্পেয়ার করতে বলে সাধারণত ছোট আকারে কম খরচে বাস টপোলজি সুবিধাজনক, এবং অন্য টপোলজির সাথে কম্পেয়ার করতে হলে ম্যাশ টপোলজি মোটামুটি সবচেয়ে সুবিধাজনক, কারণ এখানে কানেকশন লস হওয়ার সম্ভাবনা নাই। তারপরে ক্লাউড কম্পিউটিং, এখানে একটু এমসিকিউর জন্য দেখে নিয়ে কোনটা কি অবস্থা। যেমন হচ্ছে এখানে যে পে অ্যাজ ইউ গো আছে, তারপরে হচ্ছে অন ডিমান্ড আছে, এইগুলো একটু দেখে নিয়ে এমসিকিউর জন্য। আর এখানে
এগুলো অবশ্য গতবার আসছিল, আর এগুলো দেওয়ার সম্ভাবনা নেই, যে আইএএস পিএস। কিন্তু এটা সুবিধা অসুবিধা এমসিকিউর জন্য দেখে নিও, সুবিধা অসুবিধা এইটা এগুলাতে খ নাম্বার প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে একাই এখানে হচ্ছে এক জায়গায় বলছে নিরাপত্তা আছে, মানে আরেক জায়গায় বলছে নিরাপত্তা নেই। সুবিধার মধ্যে বলছে নিরাপত্তা আছে, অসুবিধা বলে এইরকম টেকনোলজির ক্ষেত্রে এটা বলতে হবে, এটা কোনো সমস্যা না। তা এটা গেল হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কাহিনী। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে এই যে একটু ইতিহাস গুলা দেখে নিয়ে, এটা যে আমরা হচ্ছে কি করছি, সংখ্যা পদ্ধতিকে মূলত আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্থানিক, একটা অস্থানিক, মানে পজিশনাল, নন পজিশনাল। কোনটা পজিশনাল নন পজিশনাল সংখ্যাগুলো একটু দেখে নিও। এখানে হচ্ছে একটু ইতিহাসের মধ্যে হালকা পাতলা গাইডটি একটু দেখে নিও। আমি বললাম কোন শূন্যের ধারণা কে দেয়, তারপর হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা দিয়ে কে কে ব্যবহার করতো, এটা এইটা এই টাইপের। এই যে রেডিক্স পয়েন্টটা কোনটা জিনিস, তারপরে হচ্ছে এগুলো একটু দেখে নিও। তারপরে এখানে তেমন একটা ইম্পর্টেন্ট আর কিছু নাই। এখানে যে সংখ্যা পদ্ধতি দিতে পারে, দুইটা সংখ্যার যোগফল দিতে পারে। এই যে নিবলটা কি, ঠিক আছে, এক বাইটের অর্ধেককে নিবল বলে, এটা একটা দিক। আর বাইনারি 0 আর 1 কে কিন্তু বিট বলা হয়, এবং কম্পিউটার তথ্য প্রদর্শন করে কিন্তু দশমিক দিতে, আর ভিতরে কাজ করে কিন্তু বাইনারিতে। আপনারা এটা খুব ভুল করেন। তারপরে এখানে যে যোগ গুলা দেখো, বিভিন্ন সংখ্যার যোগ থাকতে পারে, মানে বিভিন্ন সংখ্যাগুলো একই সংখ্যা পদ্ধতি ক্যালকুলেটরে কইরা তারপরে ক্যালকুলেটর চাইপা চাইপা দেখে না, খুব দ্রুত করে নাকি এগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তর, এগুলো আর কিছু কইলাম না। একটা দুয়ের পরিপূরক আসতে পারে ওটা সংখ্যা। আর কম্পিউটার কোড গুলা দেখবেন কোনটা নিউমেরিক কোড, নিউমেরিক কোড তো জানেন, যেগুলো খালি নাম্বার। আর আলফা নিউমেরিক কোড মানে নাম্বার এবং সংখ্যা দুটোই থাকে। এই কোড গুলো একটু দেখে দেন। এই যান্ত্রিক ভাষা নিয়ন্ত্রণের জন্য ASCII কোডের 32টা ব্যবহার করা, বাকিগুলা বিভিন্ন এই যে প্রতীক প্রতীক এগুলা যেগুলা আছে সেগুলা ব্যবহার করা হয়, এটা একটু দেখে নিও। তা কোনটা কতগুলো সংখ্যা ইউজ করা হয়, যেমন ইউনিকোড হচ্ছে মানে 65,500 অদ্বিতীয় সংখ্যা লেখা যায়, এই টাইপের। আর যে এইগুলা দেখে নিয়েছেন, যে ওই যে সিরিজ গুলা, যে প্রথম সংখ্যা একটা 7, তারপরে 1, তারপরে 7 আছে, তারপরে মানে এফ আছে, পরবর্তী ধারার পরবর্তী সংখ্যা কত, এরকম। তা এর পূর্ববর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা মানে ওই সংখ্যা পদ্ধতির সাথে যোগ করে, এটা মনে রাখবেন। আপনারা তো সুন্দর ওই দশমিকে যোগ করে অ্যান্সার বসায় দেন, সাবধান। আর বিসিডি কিন্তু শুধু দশমিক সংখ্যার বের হয়, হেক্সাডেসিমাল থেকে বিসিডি বের করতে বলে ওখানে 1 2 4 8 লেখে সুন্দর করে বানায় দিলেন, হইলো না কিন্তু। হেক্সাডেসিমাল থাকলে দশমিক করতে হবে, দেন ওটা বাইনারি মানে বিসিডি কোডে রূপান্তর করতে হবে। আর বিসিডি কিন্তু চান্দরা একটা কোড না, কিন্তু ওই আরো কিন্তু কোড কয়টা আছে, 1 2 4 7 আছে, 1 2 4 5 আছে, 1 2 4 2 মনে হয় আছে। তা আপনার কোন একটা কোডে করতে বলে সেই কোডে করবেন, অথবা যদি না বনো ওই বাকি কোডগুলোতে ট্রাই করবেন। আদাইটা জানি হাগা একটা ভুল করে আসেন না, যে করে দিলাম। তারপরে লজিক গেটের ক্ষেত্রে গেট গুলার ব্যবস্থা জানতে হবে, এখানে যে সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে। এই যে ভোল্টটা দেখেন, যে 0 থেকে 5 মানে 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত 1 কাউন্ট 0 কাউন্ট করা হয়, আর 2 ভোল্ট থেকে 5 ভোল্টকে 1 কাউন্ট করা হয়। তো এইগুলা দিয়ে এইগুলো একটু দেখে নিন, দেখে ওই যে সূত্রগুলো যে আছে, এই যে অপরিবর্তনীয় পরিস্থিতি পূরক কর্তৃত্ব উপাদ্য, ঠিক আছে স্যাররা এগুলা ভালো করে মুখস্থ করে দেন, একটা এমসিকিউ নয় মায়ের ভুলে চলে যাবে। আর ডি মর্গানের সূত্র, এটা তো আপনাদের কমন সমস্যা, ঠিক আছে, হুদে হুদে ভুল করেন। ডি মর্গানের সূত্রটা ভালো করে দেখে দেন। প্রশ্ন বেশি বেশি সোজা হওয়া যায় এমন, আবার কঠিন হওয়া যায় এমন, সোজা করে ফেলাবে আপনারা, আবার আপনার ব্রেনের উপর দিয়ে যাবে। এগুলা যে সরল গুলা এগুলা কইলেন, এটা সেটা নোয়ার গেট এবং ন্যান গেট দ্বারা অন্য গেট বাস্তবায়ন, ঠিক আছে, এগুলা এগুলা সব দেখেন সবকিছু এগুলা। তারপরে এগুলা যেগুলা গেট টেট আছে এগুলা একটু দেখেন। তারপরে হচ্ছে এগুলা যে বলছি, এগুলা কি অবস্থা, লজিক গেট দেওয়া থাকতে পারে, সেখানে সমীকরণ বের করে নর গেট বা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা লাগতে পারে, অথবা একটা সমীকরণ দেওয়া থাকতে পারে, সেই সমীকরণটা সমাধান করিয়া সত্য সারণী এবং ঘন বা নর গেট বা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হইতে পারে। এটা সবচেয়ে টপ লেভেল ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওই গেটের কিন্তু কন্ডিশন গুলো জানতে হবে, কোন গেটের কন্ডিশন কি, এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এনকোডার ডিকোডার হালকা পাতলা দেখে যায়, বেশি ইম্পর্টেন্ট আছে মিড লেভেলে ইম্পর্টেন্ট, একেবারে থার্ড লেভেলে সেটা বলতেছি না আমি। মোটামুটি বাইনারি আড্ডাটা মোটামুটি আছে ইম্পর্টেন্ট, এটা একটু দেখে দেন, ঠিক আছে। আর এখানে যে কাউন্টার টাউন্টার এগুলো আছে, এমসিকিউ জন্য রেজিস্টার দেখে দেন, তথ্য ধারণ করার ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করি আমরা, এই ধরনের। আর হচ্ছে কাউন্টারে যে কয়টা কাউন্ট টাউন করতে পারে, যে বলে দিছিলাম, যে 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 টু টু দি পাওয়ার n-1 সংখ্যা গুনতে পারে, এগুলা হিজিবে একটু দেখে যায় এমসিকিউর জন্য। এই যে এমসিকিউ গুলো বইয়ের এমসিকিউ আছে, এগুলা যেগুলা যেগুলা আছে সেগুলা এই অধ্যায়ের আর কিছু বলার নাই, কারণ এগুলা ফিক্সড জিনিস, এগুলা বলার কিছু নাই। চতুর্থ অধ্যায় চলে যায়। আমরা চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে যে প্রথমে যে বাংলায় যে স্যাররা হিজিবিজি পড়া আছে কিছু, এগুলো দেখে নিলাম, মুখস্থ করাইছিলাম,
এগুলা খালি এখন দেখা যাবেন টমটমে আইপি অ্যাড্রেসে কোনটা আইপি 6 কয়টা বিট থাকে, আইপি 6 কয়টা থাকে, এখানে কত আইপি 4 কয়টা থাকে, 32টা, চারটে অক্টেট থাকে, আইপি 6 হচ্ছে কয়টা থাকে, 32টা থাকে, সরি 128টা থাকে। এই যে ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল কি কি হইতে পারে এখানে একটা দিয়ে দিছে। আর আমরা সাধারণত এগুলো যে টাইপ সি মনে হয় আমরা ইউজ করি, যে আমরা যে আইপি ভার্সনটা ইউজ করি নর্মালি, এটা মানে আমরা নর্মালি যে আইপি 4 সেটা টাইপ সি মনে হয় মেবি এই টাইপের। তাই এখানে যে ভাগগুলো দিছে, প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট, তারপর তৃতীয় অক্টেট, এগুলো ছিল ব্যবহার। বাংলাদেশে বর্তমানে আইপি 6 ব্যবহার করা শুরু হয়ে গেছে, আগে 4 ব্যবহার করতো, এখন মোটামুটি বিভিন্ন আইএসপি ব্যবহার শুরু করছে। আর এই যে এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই যে ওয়েব সার্ভার, এটা সেটা, প্রোটোকল কি কি প্রোটোকলটা, কোন এফটিপি কোনটা, এসএমটিপি কোনটা, টিসিপি, আইপি, এগুলা বিভিন্ন ভিও আইপি আছে, এগুলো একটু দেখে নিন। তারপরে এটা ডিএনএস সার্ভার, এসিও, এগুলো তো জানেন এসিও মানে কি, ডিএনএস। তারপরে হচ্ছে এই ডোমেইন নেমটা হচ্ছে কোনটা, মানে টিএলডি হচ্ছে কোনটা টপ লেভেল ডোমেইনের প্রকৃতি, এটা ভালো করে দেখে নিয়ে যেমন .ac টা বলে দিয়েছেন একাডেমিক। আর এইচটিটিপিএস এর এস হচ্ছে সিকিউর বোঝায়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, একটা ইউআরএল দেওয়া থাকতে পারে, ইউআরএল এর অংশগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটা আপনার এর আগে হচ্ছে পড়েন নাই ঠিক মতো, ঠিক আছে, ভালো করে দেখে যায় এটা, এর আগে আমার সাথে ফাঁকিবাজি করছেন। তারপর স্ট্যাটিক আর ডাইনামিক দেখি, স্ট্যাটিক এবং ডাইনামিক দেখেন, স্ট্যাটিক ওয়েবসাইটটা সাধারণত এইচটিএমএল এবং সিএসএস দিয়ে লেখা হয় এবং এটার কোনো ডাটাবেস থাকে না, এটা কোনো ইউজার ইনপুট দিতে পারে না, এটা বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে এটা কিন্তু সিকিউরিটি অনেক বেশি থাকে, কিন্তু ডাটাবেস থাকে না, কারণ এখানে কোনো তথ্যই মানে ওইভাবে ইনপুট দেওয়া যায় না, এই জন্য এটা সাধারণত সিকিউরিটি অনেক হার্ড থাকে, কারণ এটা প্রোগ্রামিং করে হচ্ছে হ্যাকাররা হ্যাক করতে পারে না। এটা সাধারণত মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা সম্ভব না। আর ডাইনামিক ওয়েবসাইটে কি, এখানে পিএসপি বিভিন্ন ডাটাবেস ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়, ডাটাবেস থাকে, এখানে ডাটা ইউজার ইনপুট দিতে পারে, এখানে অনেক মানসম্মত অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। এবং এটা তৈরি করতে অনেক দক্ষ প্রোগ্রামের দরকার পড়ে, কারণ এটা যে কেউ চাইলেই পারবে না, এটা অনেকদিন গবেষণা করে তাকে, মানে পড়াশোনা করে আবার তাকে অনেকদিন রিসার্চ করতে হবে, তারপর সে ভালো মানের একজন ডেভেলপার হইতে পারবে। এই তো, এটা খরচ বেশি সাধারণত, ডাইনামিক ওয়েবসাইটে খরচ বেশি। তাই এটা হচ্ছে ভিজিটরটা মতামত দিতে পারে, বড় প্রশ্ন জন্য ইম্পর্টেন্ট আছে কিন্তু। তারপর দেখো আছে কি, এই ওয়েব ডিজাইনের মধ্যে আমরা জানি যে কয়টা অংশ থাকে, যেগুলা এই এটার হচ্ছে এইগুলা কাঠামো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই হায়ারার্কিক্যাল কাঠামো, তারপর হচ্ছে নেটওয়ার্ক কাঠামো আছে, লিনিয়ার কাঠামো, জানো যেটা নেক্সট প্রিভিয়াস থাকবে। হায়ারার্কিক্যাল কি কাঠামো কি, একটা বিভিন্ন স্তরে যে চিত্রগুলো খুব ইম্পর্টেন্ট, চিত্রগুলো দেখে যাইতে হবে কোনটা দ্বারা কি বুঝাইতেছে। নেটওয়ার্ক কাঠামো কি, এই যে সবগুলোর সাথে সবগুলো লিঙ্ক থাকবে। তারপর হচ্ছে কি আছে, এই যে হাইব্রিড কম্বিনেশন আছে, হাইব্রিড কম্বিনেশন কি সবগুলো একসাথে করে বানায়, এটা যদি ভালো করে দেখে নেয়, চিত্রগুলো মাস মানে সেই লেভেলের চিত্রগুলো দেখে যাবে। অনেক সময় কোডিং না সেই প্রশ্ন আসতে পারে, তারা খারাপ স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা হচ্ছে মানে কি বলবো আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তারপর দেখেন এইচটিএমএল, এটা তো বাংলা লিখে দিয়েছিলাম, সেগুলো সব খালি পড়ে যাবেন। টিম বার্নার্স লি এটা হচ্ছে কি করে, ঠিক আছে, কোন সালে উনি ই করে, 1989 মানে 1989 সালে প্রথম এটা ধারণা শুরু হয়, 90 সালে এসে উনি সেটার ই করে, আত্মপ্রকাশ করে। তারপর হচ্ছে এটা মোজাইক হচ্ছে ভাইরাস বেঁধে ফেলেছে মোজাইক ব্রাউজারের মাধ্যমে। এর এক্সটেনশন হচ্ছে .html অথবা .html, এটা ডক ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা ক্যাশ সেন্সিটিভ নয়, কারণ এখানে বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর একই আত্মপ্রকাশ করে। এইখানে এগুলা খালি এটা প্লেন, এটা একটা টেক্সট ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। তারপরে এখানে এটা ট্যাগ গুলা দেখেন, ট্যাগের গঠন আমরা দেখে দিচ্ছি, যেগুলা খাতা আমাদের লিখে দিচ্ছিলাম সেগুলা দেখবেন, এগুলো আমি স্কিপ করে গেলাম। খাতায় যা লেখা আছে সব এগুলো, আর এখান থেকে বই পড়ার দরকার নেই, খাতা আছে যা আছে তাই, এগুলা আর এখানে পড়ার দরকার নেই। ইমেজের গুরুত্ব টুরুত্ব এগুলো যা পড়ে দিছিলাম, যা খাতায় আছে, নতুন করে এখানে আর ঝামেলা করার এখানে তো আমার দরকার নাই, পুরো স্কিপ করে দিলাম। এখানে কোনো কিছু টাচ করার দরকার নেই, খাতায় যা আছে তাই। বিভিন্ন ট্যাগ ট্যাগ এটা সেটা আসতে পারে, যেমন স্পান আর ডিপ নিয়ে আপনারা ডিপ নিয়ে কাহিনী শুরু করবে। স্পান হচ্ছে একটা লাইন, একটা লাইনের মধ্যে কাজ করবে, এবং ডিপ ট্যাগ হচ্ছে কাজ করে একটা সেকশন ভাগ করবে বা বিভিন্ন ব্লক ভাগ করে দেবে। তা বিভিন্ন যেগুলো লেখা টেখা দেওয়া হয়েছে, ট্যাগের কোনটা ট্যাগের ব্যবহার, যেমন হচ্ছে কোনটা এমটি ট্যাগ গুলা, ঠিক আছে। আর ডিএল ট্যাগ কে আবার হচ্ছে বুকা, মানে বুকা গর্দ থার্ড ক্লাসের মতো আবার ই ভাইবেন না, যেটা এমটি ট্যাগ ওটা হচ্ছে ওটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। তা ওটা কন্টেইনার ট্যাগ হিসাবে কাউন্ট করে পরীক্ষায় দেখায়, কে কোথায় কে শিখাইছে কোন নাপিত, ওগুলো দেখার দরকার নেই আমাদের। তারপর দেখেন ওয়েবসাইট ডিজাইন আছে, ডিজাইন গুলো দেখেন, এই যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে কি কাজ করতে হয় সেগুলো, এগুলো ধারাবাহিকতা জানতে হবে। অনেক সময় আসে যে ডেভেলপমেন্টের আগের ধাপটা কি, ঠিক আছে, ডেভেলপমেন্ট আগের ধাপ হচ্ছে ডিজাইন, আর ডেভেলপমেন্টের পরে ধাপ হচ্ছে টেস্টিং আর ডিবাগিং, ঠিক আছে। টেস্টিং আর ডিবাগিং আপনারা জানেন। তারপরে দেখেন ওয়েবসাইট পাবলিকেশন করতে আমরা সাধারণত 3টা জিনিস আমাদের মেজর লাগেই।
একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে, তারপর ডোমেন কিনতে হবে, তারপর হোস্টিং মানে যেখানে আমরা সাইটটা রাখবো, তারপরে সার্চ ইঞ্জিন অন্তর্ভুক্ত কোন লাস্টের দিকে আমরা যেটা প্রচারণা চালাইতে চাই। হোস্টিং তো বুঝে নি, আর ডোমেন তো আগে আলোচনা করছি। ডোমেন মানে একটা নাম কিনতে হয়, ঠিক আছে। ডোমেন হচ্ছে ওই আইপি অ্যাড্রেসের একটা কি আক্ষরিক একটা জিনিস। এই তো গেল এটার কাহিনী। এগুলো এগুলো সোজা আছে, এগুলো খালি হালকা পাতলা যেখানে এমসিকিউ ভুল করে না, কিন্তু অ্যাক্টিভিটি এগুলো ঠিক মতো দেখে যাবেন। এই দেখেন যেগুলো এগুলো ভুল করে, কিন্তু ভুল দিয়ে দেয় কোনটা সঠিক, নিজের কোনটা সঠিক, এই টাইপের। আর হচ্ছে এমটি ট্যাগের কিন্তু বলে যে একটা উপরে একটা এমটি ট্যাগ দিয়ে বলে এই ট্যাগের মানে এই ট্যাগের অনুরূপ কোনটা, মানে ওই ট্যাগের মতো বলতে 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 বোঝায় আরেকটা এমটি ট্যাগ কি হবে সেটা, মানে এইচআর আছে, তারপর ওখানে লিঙ্ক ট্যাগ আছে, এইরকম। তারপরে ইমেজ ট্যাগের ফরম্যাট এগুলো একটু দেখে যায়, মানে ওই কল স্প্যান রো স্প্যান কি, তারপরে এই যে বিজি কালার, এটা কিন্তু একসাথে একটা ওয়ার্ড, এটা সাধারণত ব্যাকগ্রাউন্ড কালার জন্য ব্যবহার করা হয়, এটা একটু দেখে যায়। তারপরে যে লিস্ট ট্যাগের মধ্যে ওই মানে টাইপটা কি ব্যবহার করা, তারপর স্টার দ্বারা কোনটা কি বোঝায়, তারপরে হচ্ছে ফন্ট ট্যাগের ক্ষেত্রে কালার নেম, হেক্সাডেসিমাল কালার, আরজিবি কালার কিভাবে ব্যবহার করে। সবগুলা কালার দিলে কিন্তু সবগুলা কালার দিলে কিন্তু সাদা হয়ে যাবে, আর সবগুলা কালার জিরো দিলে কালো হয়ে যাবে, এটা মনে রাখেন। আর স্পেসিফিক কোনো কালার দিলে সেই কালার হবে, এটা তো জানেন। ঠিক আছে, সারাদিন কাগজ চোপড় নিয়ে নড়াচড়া কারণ ওইটুকু না বললে তো জীবন মাটি। তারপরে প্রোগ্রামিং ভাষার মধ্যে দেখেন এই যে মানে মেশিন ভাষা তো বোঝেনি, যেটা হচ্ছে কম্পিউটার ভাষা, সেটা হচ্ছে মেশিন ভাষা। এটা 0 আর 1 দিয়ে লেখা, এটা মানুষের পক্ষে একবারে বোঝা কঠিন ব্যাপার, কম্পিউটার বুঝতে পারে। মেশিন ভাষার একটাই সমস্যা, একটা নির্দিষ্ট মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে চালাইতে পারবে না। মানে চালাইতে বলতে তুই তো ওই মেশিনের জন্য বানাইছিস, আমার জন্য বানাস না, অথবা আমার মেশিনের চলবে না। অতএব প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা বানাইতে হবে। আর এটা মানে ডিবাগিং করা একেবারে কঠিন কাজ, যেহেতু 0 1 তুমি কিছুই বুঝবে না, সব জায়গায় 0 1 দেখবা, কোন জায়গায় ভুল আছে কিছুই বুঝবে না। মানে একই ডেস্ক পড়া, ওই যে জমজ বোন যদি একই ড্রেস পরে থাকে তাহলে আইডেন্টিফাই করা যেমন ব্যাপার হয়ে যায়, প্রোগ্রামিং মেশিন ভাষার ক্ষেত্রে ওইরকম ঝামেলা তৈরি হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে একটু দেখে নিও মেশিন ভাষার সুবিধা অসুবিধা গুলো দেখে নিও। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, যে যে এগুলো ধাপগুলো, গাণিতিক নিয়ন্ত্রণ, ইনপুট আউটপুট, এগুলা হিজিবিজি গুলো দেখে নিও একটু। তারপরে অ্যাসেম্বলি ভাষা, তো আমাদের অ্যাসেম্বলি ভাষাটা কি বিভিন্ন যে এই যে বিভিন্ন যে সাংকেতিক চিহ্ন এখানে অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষার জন্য কিন্তু হচ্ছে কি হচ্ছে ব্যবহার করা হয়, কিন্তু সাংকেতিক যে ওই কিন্তু স্পেশাল একটা প্রোগ্রামার আছে অ্যাসেম্বলার, ঠিক আছে, ট্রান্সলেটর আছে, বা অ্যাসেম্বলি ভাষার জন্য অ্যাসেম্বলার নামে একটা কম্পাইলার ব্যবহার করা হয়, এটা মনে রাখবে স্পেশাল ভাবে এর জন্য। তারপরে হচ্ছে মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা পার্থক্য আছে। তারপরে মধ্যে মিড লেভেল ভাষা বলা হয়, যেটা এবং এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এবং হাই লেভেল বাংলা মধ্যবর্তী ভাষাকে সাধারণত মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যবর্তী ভাষা হয়। এটা কি করে, এটা কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে দেয়, হার্ডওয়্যার এবং প্রোগ্রামিং যে আছে এটার মাঝে সেতু বন্ধন তৈরি করে দেয় একটা। তাই কিছু হয়েছে এখানে এই মধ্যস্তরের ভাষা কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন সি সি প্লাস প্লাস, জাভা, ফরটান। তাই এগুলো একটু দেখে নিয়ে, প্যাসকেল মধ্যস্তরের ভাষা। মিড লেভেল যেমন সি কে কিন্তু এই জন্য মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এখানে, এই জন্য খালি এটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এখানে যে দেওয়া আছে এটা উচ্চ স্তরের ভাষার সুবিধা, আবার নিম্ন স্তরের ভাষার সুবিধা, এই জন্য মাঝখানে বলা হয়, যা মিডল ম্যান বলে না, মানে দুই পাশে সম্পর্কে ঘটক কি কাজটা করে, মানে এই পাশে লাইন লাগায়, এই পাশে লাইন লাগায়, দুই পাশ থেকে টাকা খায় এরকম। তারপর হচ্ছে অ্যাকিউমুলেটর আছে, এটা হচ্ছে সিপিইউ রেজিস্টারের আভ্যন্তরীণ ক্যাশ মেমোরি, মানে এটা সাধারণত এই গাণিতিক কাজে আছে কম্পিউটার, সেটা করার জন্য ব্যবহার করা হয়। তারপর দেখো উচ্চ স্তরের ভাষা, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বলতে কি, এটা সাধারণত মানুষের জন্য বোঝা সহজ হয়, মানুষ যাতে বুঝতে পারে যে ভাষাগুলা, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তুমি এই ভাষায় নিজের মতো প্রোগ্রাম লিখতে পারবা এবং তুমি নিজে ডিবাগ করতে পারবা, বুঝতে পারবা। কিন্তু এইখানে হচ্ছে সুবিধা অসুবিধা কি, এটা হচ্ছে মেমোরির পরিমাণ বেশি লাগে, কারণ এটা কম্পাইল করতে হয়, কারণ কম্পিউটার তো সরাসরি বুঝতে পারে না, অনুবাদ করতে হয়, অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে। কিন্তু এটা মানুষের জন্য খুবই সহজ, এবং এক ভাষা লিখিত প্রোগ্রাম আরো যে কোনো প্রোগ্রাম কম্পিউটারে চালাইতে পারো তুমি। মানে তোমার একটা কম্পিউটারের জন্য লেখা, আলাদা কম্পিউটার কিন্তু চলবে ওয়ার্ল্ডের যে কোনো কম্পিউটার, যদি তার কনফিগারেশন ম্যাচ করে। এটা একটু দেখে নিও। এটা লো লেভেল ভাষা তুলনায় এটা নমনীয়, ফ্লেক্সিবিলিটি কম, মানে কি ওই যে কম্পিউটার বুঝতে পারে না, মানে ওর জন্য একটা অসুবিধা, আমার জন্য ঠিক আছে, আমার জন্য ঠিক থাকলে অনেক। তারপর দেখেন দেখো বিভিন্ন ভাষায় যে প্রোগ্রামিং ভাষা কি কি দ্বারা কোনটা, যেমন ফরটান দ্বারা কি করা হয় দেখো, এখানে বিজ্ঞান ও প্রকৌশলে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এই যে এলআইএসপি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়। মানে কোন প্রোগ্রামিং ভাষাগুলো কোন কাজে ব্যবহার করা হয় একটু লক্ষ্য রেখে, যদি আগে পড়ানো থাকে, এখন আজাইরা পড়ার টাইম নেই। তারপর সি ভাষায় দেখো, এটা হচ্ছে এই মানে এই যে বেল ল্যাবরেটরি ডেনিস রিসি এটা মেইনলি উদ্ভাবন করে।
সি ভাষা সাধারণত বি ভাষা থেকে আসছে, সি ভাষার ইতিহাসটা একটু দেখে নিও, যেহেতু হচ্ছে এটা মানে সি ভাষা নিয়ে এই অধ্যায়টা মেইনলি। বাকি প্রোগ্রামিং ভাষাগুলো একটু হালকা পাতলা দেখিয়ে দিও, যদি এটা অধ্যায় থেকে এটা লাথি মেরে বাইকে দিছে মানে সিলেবাস থেকে মনে হয় এবার, কারণ এগুলো আজাইরা বাংলা পড়ার পাবলিকের টাইম নেই। তো একটু দেখে নিয়ে এখানে, যেমন পাইথন একটা ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, ঠিক আছে, একটু দেখে নিয়ে এটা। তারপর দেখো যে 4GL আছে, মানে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেমন এটা সাধারণত যে কুয়েরি টুয়েরি ডাটাবেস আছে না, ষষ্ঠ অধ্যায় ছিল ওগুলা, ওগুলা তো আপনাদের পড়া বাদ দিয়ে দিচ্ছে সিলেবাস থেকে, যদিও এসএসসির মধ্যে তো ঘোড়ার ডিম পড়ে আসছেন, ওগুলো তো পড়ে আসেন না, এখানে একটু দেখে নিয়েন। এই যে এসকিউএল ওরাকেল আছে, এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে 4G মানে ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করা হয়, তো এগুলো একটু দেখে নিয়ে 4GL। তারপরে হচ্ছে এখানে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে যে প্রোলগ আছে, OPS5 আছে, মার্কুরি আছে, এগুলো সাধারণত ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তা খালি এগুলো এমসিকিউর জন্য দেখে নিলে, বড় প্রশ্নের জন্য এগুলো ইম্পর্টেন্ট না জায়গা জিনিস। অনুবাদক প্রোগ্রামগুলো একটু দেখতে হবে। অনুবাদক প্রোগ্রাম তো জানে, যেটা হচ্ছে উৎস প্রোগ্রাম আর সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, মানে একটা থেকে আরেকটা রূপান্তর করে দেয়, যারা আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করি ওই রকম। তা কম্পাইলার আছে, দেখেন কম্পাইলার কি বলে, অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সম্পূর্ণ প্রোগ্রাম একবার পরে একসাথে অনুবাদ করে কম্পাইলার। কাপ আছে যা আছে, ওই যে আপনার ইংলিশ ফরওয়ার্ড দিলাম, আপনি মানে পুইরা প্যারা একটা পুইরা একবার অনুবাদ করা শুরু করলেন, একবারে মানে লাইন বাই লাইন তর্জমা করলেন, একবারে তর্জমা করা শুরু করলেন, সেটা সেই কাজটা করে কম্পাইলার, যেটা আমরা ইউজ করি। তো কম্পাইলার কিন্তু আমাদের জন্য একটু মানে ভুলগুলা মানে সাথে একসাথে জানাই দেয়, মানে কোনো ভুলকে আলাদা আলাদা ভাবে জানাই দেয় না, এটা একটু মানে অনেক সময় অনেকগুলো ভুল করলে তোমার দেখে মাথা ঘুরে যাবে, সেটা কি প্রোগ্রাম লাগলাম একসাথে তো ভুল দেখাই দিল, মাথায় নষ্ট, প্রোগ্রামে আর করবো না, লাইন বাই লাইন দেখাই দিলে একটু সুবিধা। কিন্তু কম্পাইলার আমরা বেশি ব্যবহার করি সাধারণত, যদি এটা ব্যবহার মনে হইলো। তাই হচ্ছে কম্পাইলার কাহিনীগুলো। তারপর হচ্ছে এই দেখো, এটা সুবিধা অসুবিধা পড়তে হবে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আছে। তারপর ইন্টারপ্রেটার কি করে, এই লাইন বাও লাইন করে সুন্দর করে, মানে লাইন বাও লাইন পরে এক লাইন করে প্রবলেম হলে সেই লাইনে জানায় দেয়, এটা তোমার জন্য সুবিধা। এই লাইন ভুল গেলাম, তাহলে পরবর্তী লাইন আমি ঠিক করে আবার ঠিক করে ফেলাবো, এটা সুবিধা। কিন্তু এখানে মেমোরি স্পেসের মনে বেশি লাগে। আবার এটা কিন্তু আবার ইউজার ফ্রেন্ডলি, কারণ ওইটা কিন্তু আমরা বেশি ব্যবহার করি, কিন্তু এটা আবার ইউজার ফ্রেন্ডলি, মানে এই যে ইন্টারপ্রেটার, কারণ ওই যে বললাম লাইন বাও লাইন করে একটা কিস্তি মানে বসায় দিয়ে ওই লাইন বাই লাইন প্রবলেম গুলো সলভ করে ফেলাবে। এই দুইটার মধ্যে কোনটার মধ্যে সুবিধা অসুবিধা সেটা বলে। এই কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে কম্পাইলার হচ্ছে আমার হচ্ছে বেশি সুবিধাজনক সাধারণত। তা এটা একটু পড়ে নিয়ে ভালো করে, মানে বড় প্রশ্নের জন্য। কারণ এখানে হচ্ছে এটার স্পিডটা ওইটাতে কম্পাইলারের স্পিড অনেক বেশি থাকে, কারণ হচ্ছে এটা ওই যে লাইন বাই লাইন আটকায় দিলে তোমার ওই তো লাইন বাই লাইন তোমার আটকাবে না, তোমার মনে করো সমস্ত প্রোগ্রামটা একবার মানে অনুবাদ করে একবারে ভুলগুলা দেখায় দিবে, আর এইভাবে প্রত্যেক লাইন টেন 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 করে সময় নষ্ট করবে তোমার। তো এই জন্য কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার কম্পাইলার সুবিধাজনক, অনেক সময় এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট আছে, প্লাস বড় প্রশ্নের জন্য মানে ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট আছে, কিন্তু যদি দুইটা প্রোগ্রামিং ভাষা না দেয় এখান থেকে একটা দিতে পারে। এটা গেল এই অবস্থায়। তারপর প্রোগ্রামিং তৈরির ধাপগুলা দেখবেন, এই যে ধাপগুলা, এই যে একটা এই যে প্রোগ্রামের সংগঠনে ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট থাকে, একটা প্রোগ্রাম আমরা ইনপুট দেই কোনো একটা সংখ্যা, তারপর প্রক্রিয়াকরণ করে লাস্টে আউটপুট পাই আমরা। আর প্রোগ্রাম তৈরির ধাপ, এই যে ধাপগুলো ধারাবাহিকভাবে একবার ধারাবাহিকভাবে করতে হবে। নির্দিষ্ট প্রোগ্রাম সমস্যা, নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ, পরিকল্পনা, প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং, বাস্তবায়ন, ডকুমেন্টেশন আর রক্ষণাবেক্ষণ, এগুলো একবারে লাইন বাই লাইন করতে হবে, কারণ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই ধাপগুলো আছে কোনটার পর কোনটা, পরীক্ষা আসে যে এটার পর কোনটা। তারপর দেখেন অ্যালগরিদম আছে, অ্যালগরিদম তো জানেই যে একটা জিনিস হচ্ছে সুন্দর করে আপনি হচ্ছে ধাপে 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 সেই করবেন। যেমন আপনি চা বানাইতেছেন, আমি উদাহরণ দিয়েছিলাম, চা বানাইতেছেন আপনি কি করবেন, তাহলে আগে চা পাতি আনবেন, তারপর পানির মধ্যে ঢালবেন, তারপরে ছাকবেন, খাবেন, এই টাইপের। ওই বইয়ের মতো উদাহরণ একটা এরকম দেওয়া ছিল, ওই রকম ব্যাপারটা। তো দেখে নিন একটা অ্যালগরিদমের সুবিধা অসুবিধা গুলো দেখে নিন। ফ্লো চার্টে জানেন যে চিত্রভিত্তিক এখানে সমস্যা সমাধান করা হয়, চিত্রগুলার প্রক্রিয়াকরণ, ইনপুট আউটপুট, এই চিত্রগুলো ইম্পর্টেন্ট আছে, চিত্রগুলো দেখে নিন। গতবার এই টাইপের বড় প্রশ্ন দিছে, তো এটা ছোট প্রশ্ন দিয়ে আপনারা ধরা খাওয়াইতে পারেন। ধরা খাওয়াইলে আবার এগুলা ভালো গুলা দিবে না, এই যেগুলা দিবে, যেগুলা দিবে এই যে বর্ণনা, তারপরে এই যে প্রবাহ চিত্র, সংযোগ, এগুলা দিবে, মানে উপরে গুলা তো সবাই পায়। এই যে দুশ্চিনি চা, এই যে কেটলি দিয়ে দিছে একটা, যেটা কইলাম। যাই হোক, এগুলা আজাইরা জিনিস, এগুলা তো আছে, এগুলা তো আমরা প্রোগ্রামিং করবো, এগুলা তো আর এখান থেকে বইতে পড়ার দরকার নাই। এই যে এখানে মানে একটা জিনিস আছে, কই গেল 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 গেল, হ্যাঁ এটা বেরোইছে, হ্যাঁ এই যে প্রোগ্রামের ডিজাইন, ঠিক আছে, এটা তো আমরা পড়ছিলাম না মনে হয়, যে এটা পড়ছিলাম স্ট্রাকচার প্রোগ্রামিং পড়ছিলাম। এখানে যে ওপি যেটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেটা আমরা যে তিনটা যে পলিমার ফিজম হচ্ছে ইনহেরিটেন্স আর এনক্যাপসুলেশন, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখে দিন। আর হচ্ছে এই ওপির কোনটা কোনটা প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় সেটা, যেমন জাভা আছে, আর কিছু প্রোগ্রাম আছে একটু এমসিকিউ মানে
এমসিকিউর জন্য, সেগুলো দেখে নিন। তারপরে এখানে সি ভাষার হচ্ছে এই যে আমরা প্রোগ্রামে 3 ধরনের ভুল, ডাটা ভুল, সিনট্যাক্স ভুল আর হচ্ছে যুক্তি ভুল, আমরা এটা দেখে নিন। রান টাইম এরর কি সেটা একটু দেখে নিন এমসিকিউর জন্য, এগুলো তো আমরা পড়ছি এর আগে। তারপরে যে এই যে প্রোগ্রামের একটা যে প্রোগ্রামের গঠন, এটা কিন্তু দেখে নিতে হবে। একটা প্রোগ্রামের কিন্তু বলে যে প্রোগ্রামের মানে গঠন লেখো বা একটা প্রোগ্রাম দিয়ে সেটা এটা কিন্তু মুখস্থ করাইছিলাম, সেটা সেইভাবে টনটনা করে দেখে যাবেন, খালি প্রোগ্রামগুলো পুরো গাদার মতো যায় না। আর সি ভাষার হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখেন, কোনটা কোনটা সি ভাষা কি কি আমরা করেন, ওই যে স্টেটমেন্ট ক্লোজ করতে হয়, কোনটা কোনটা কি কি দিতে হয়, সেগুলো আছে আজারের জিনিস, সেগুলো দেখে নিন। তবে একটা প্রোগ্রাম দিয়ে এই প্রোগ্রামের বিভিন্ন অংশগুলো বর্ণনা করতে দিতে পারে, তাহলে এই যে আমরা এই একটা এখানে উপরের প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, আপনার এখানে যে প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রাম অনুযায়ী লিখতে, মেইন ফাংশন আছে, ইন্টিজার না ফ্লোট লিখছে, বা কোনটা ডেটা মানে প্রিন্ট এফ করছে, স্ক্যানএফ কি লিখছে, পার্সেন্টেজ ডি না পার্সেন্টেজ সেভ লিখছে, যাই লিখছে সেটা আপনার বর্ণনা দিয়ে দিবেন, তাহলে এটা একটু দেখে নেবে, এটা কিন্তু মুখস্থ করেছিলাম। তারপর হচ্ছে এটা কম্পাইলার গেল, এটা ডেটা টাইপ গুলা, এই যে ডেটা টাইপ গুলা পড়বেন, কোনটা কোন ডেটা টাইপ, এই যে এই চারটা পড়লে হয়ে যাবে। আর ডেটা টাইপের হচ্ছে এটা রেঞ্জ গুলা যারা পড়তে পারে, মুখস্থ করতে পারছেন, যারা আজাইরা ব্রেন আছে তারা মুখস্থ করেন, যাদের আজাইরা ব্রেন নাই তারা শুধু ডেটা টাইপ আর সাইজটা মুখস্থ করে নেবেন, তাই হবে। আর ডেটা টাইপ ঘোষণা করার এখানে নিয়ম আছে, দেখে নিয়ে এটা আমরা পড়াইছিলাম, কোনটা হচ্ছে বৈধ অবৈধ, এখানে টাইপের কিছু আছে। তারপর ধ্রুবক, এগুলাও তো পড়াইছিলাম, এগুলা চলক, এগুলা না বলে এগুলা স্কিপ করে গেলাম এগুলা। ঠিক আছে, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল, এই যে ভেরিয়েবলের নামকরণ নিয়ম, এটা 100% মুখস্থ করে যাবেন, ঠিক আছে। আর কোনটা অবৈধ আর বৈধ এটা একটু জানা যাবেন, এটা দিয়ে খ নম্বর প্রশ্ন এবং এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটু ভালো করে দেখে দেন, অপারেটর গুলা, অপারেটরের নাম বিভিন্ন, এখানে অপারেটর কোনটা কোন অপারেটর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্লাস এটাতে খ নম্বর প্রশ্ন আসে, অতএব এখানে একবারে ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ইন প্রিফিক্স এবং পোস্টফিক্সের ব্যাপারে ভালো আইডিয়া নেওয়া যায় এমসিকিউর জন্য, এবং খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এখানে অ্যাসাইনমেন্ট ব্যাপারটা ওইগুলো তো অপারেটরের মধ্যে গেলো, সি এক্সপ্রেশন গুলো ভালো করে দেখে যায়, এক্সপ্রেশন গুলো আপনাদের অনেক অনেক সময় দেখে আপনারা গাদামি করেন। তারপরে রিজার্ভ কিওয়ার্ড গুলো মুখস্থ করাইছিলাম, সেগুলো একটু দেখে যাবেন, কোনটা রিজার্ভ কিওয়ার্ড, ঠিক আছে, 32টা ভালো করে দেখে যাবেন। তারপরে হচ্ছে এখানে যে ফরম্যাট স্পেসিফায়ার গুলো আছে, কোনটা কোনটা ওই যে আমরা ওই যে ফ্লোটের জন্য যে পয়েন্ট দিয়ে কত ঘর আসে, পয়েন্ট 2f লিখলে 2 ঘর দেখায়, ওটা একটু জানা যাবেন। তারপরে যে এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যেটা আছে, যে এই এটা দেখা যায় না একটু, এগুলা তো বড়, এগুলা বড় প্রশ্নের জন্য দেখবেন, এটা আজের বাবা কি বলি, এগুলা সব তো দেখবেনই, এগুলা দেখবেন, লুপ গুলা দেখবেন, কোনটা কোন মানে লুপ টুপ, এগুলা দেখে নিয়ে দেখা যায় না একটু, ঠিক আছে। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট দেখা যাবেন। এই যে একবার হচ্ছে যে যে এই এই লাইনটাই খুব ইম্পর্টেন্ট, গতবার মহিলা কলেজ দিয়ে আপনাদের বিপদ ফেলেছিল, যাই হোক এটা দেখে নিয়ে যাবেন। এখানে যে এই ধারার এই যে এই টাইপের গুলো ইম্পর্টেন্ট, এই যে এই টাইপের গুলো, এই টাইপের গুলো, ঠিক আছে, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার, এবং এটা বাড়তেও পারে কমতেও পারে, স্কোয়ার দিয়ে থাকতে পারে, ঠিক আছে, এগুলো একটু দেখে যায়। তারপর হচ্ছে ওই যে ফ্যাক্টোরিয়াল, এই গো টু লুপ, এই যে ইফ গো টু, এটা ভালো ইম্পর্টেন্ট কিন্তু দেখে যায় না এটা। এই যে ব্রেক, ব্রেক আর কন্টিনিউ, ঠিক আছে, এই যে ব্রেক আর কন্টিনিউ ভালো করে দেখেন, ব্রেক আগে থাকলে কি হয়, প্রিন্টে মানে ব্রেক উপরে থাকলে কি হয়, ব্রেক পরে থাকলে কি হয়, এটা ভালো করে জানেন, মানে কন্টিনিউ থাকলে কি হয়, ঠিক আছে। আপনারা তো ব্রেক, যে জায়গায় ব্রেক থাকবে একই আনসার লেখেন, আগে ব্রেক লিখলো নাকি আগে প্রিন্ট করলো সেটা আগে দেখবেন, আগে আপনার গাড়ি চাপা দিলো নাকি গাড়ি চাপা দেওয়ার আগে হরেন দিল সেটা আগে দেখবেন, বলে দিলাম, বললে আদাইরা দিন ভুল করে না। এরে এরে নিয়ে কিন্তু বড় বড় খুব ইম্পর্টেন্ট, একটি মাত্র চলক আর একটি মাত্র প্রিন্টএফ, দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। একটি মাত্র প্রিন্টএফ মানে যে অনেকবার তুমি প্রিন্ট করতেছো সেটা, আবার ওই যে উপরে প্রিন্টএফ লেখছো ওটা তো এমনি গেল, মানে প্রিন্ট যে করলা, এ বড়, বি বড়, সি বড়, মানে এই টাইপের তিনটা প্রিন্ট করাবো না, একটা প্রিন্টএফ ব্যবহার করতে পারো, তাহলে যে আমরা একটার মধ্যে ডেটাগুলো রাখছিলাম ম্যাক্সের মধ্যে, ম্যাক্সের মধ্যে লাস্টে ম্যাক্স প্রিন্ট করছি বা মিনিমাম প্রিন্ট করছি, এই টাইপের। আর এর মানে হচ্ছে অনেকগুলো চলক ব্যবহার করা যায়, একটা চলক ব্যবহার করতে হবে, মানে ওখানে বলেই দেবে একটি মাত্র চলক, এটা এটা ভালো করে দেখে যান, এরা খুব ইম্পর্টেন্ট আছে, প্রশ্ন যে বিট্টামি করে একটা প্রিন্টএফ এবং একটি মাত্র চলক, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এর কোনটা কোন সাইজের, কোনটা যে এক মাত্রিকার, দ্বিমাত্রিকার, এগুলো দেখে না, এরা হচ্ছে কি একই সমজাতীয় চলক, কিন্তু এই যে একই ধরনের ডেটা টাইপকে এরাই বলা হয়, এমসিকিউ আসে অনেক সময় কিন্তু। তো এই টুকি গেল। তারপর হচ্ছে লাইব্রেরি ফাংশন, আমরা তো এর আগে লাইব্রেরি ফাংশনের যে চার্ট একটা দিয়ে দিয়েছিলাম আপনাদের, ওইটাই হচ্ছে, এটা একটু দেখে নিয়ে, এই যে কোনটা কোনটা কোন মানে কোন লাইব্রেরি ফাংশনে কোনটা কোনটা থাকে, স্টুডিও ডট এইচ এ কি আছে, স্টুডিও ডট ম্যাথে কি আছে, এগুলা আর হচ্ছে এখানে কিছু নাই রে ভাই, এগুলো এই অবস্থায় শেষ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।